গুড মর্নিং। আমরা আজকে এক্সটার্নাল লোডিং এর ইন্টারনাল ইফেক্ট কোনো একটা স্ট্রাকচারের উপরে কি কি আসে সেগুলো ক্যালকুলেট করব। আমরা আগেও বলেছি যে কোনো একটা মেম্বারের উপরে বিম, কলাম অথবা কোনো একটা ফ্রেম তার উপর এক্সটার্নাল যে লোডগুলো অ্যাপ্লাই করা হয় তার ইন্টারনাল ইফেক্ট হয় হচ্ছে আইদার অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এন্ড টরশন। সাধারণত এই চারটা মেম্বারই আসে। তো টরশন আসলে এটা আম মানে সব জায়গাতেই আসে না। তবে বিম মেম্বার যদি হয় সেখানে অ্যাক্সিয়াল ফোর্স ও তেমন একটা আসে না। বিম মেম্বারের জন্য মেইনলি আসবে হচ্ছে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। তো এনিওয়ে যেকোনোভাবে অ্যাক্সিয়াল ফোর্স যদি বিমে আসে সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং টরশনও যদি আসে। টরশন এখানে আসলে তেমন একটা দেখানো হবে না। এটা আম আমরা কোনো স্পেশাল ক্লাসে হয়তো দেখব। মেইনলি এমন আমরা যেহেতু প্লেনার স্ট্রাকচার আসলে এনালাইসিস করব, সো এখানে টরশনের ইফেক্টটা আসার সুযোগ হবে কম। বাট 3 ডাইমেনশনাল এনালাইসিস আমরা যদি যাই, প্লেট টাইপের ম্যাটেরিয়াল বা 3 ডাইমেনশনাল কোনো এলিমেন্টে যদি আমরা এনালাইসিস করি, তখন আসলে টরশনও আনা যেতে পারে। কিন্তু আমরা এখানে যেগুলো করব সবই হবে প্লেনার স্ট্রাকচার। তার মানে এটা আমি বলব হচ্ছে 1 ডাইমেনশনাল বা মেক্সিমাম 2 ডাইমেনশনাল এক্স ওয়াই অ্যাক্সিস এ প্লেনার স্ট্রাকচার হবে আরকি। যেমন ফ্রেম হবে। আর বিম হলে তো সেটা ওয়ান ডাইমেনশনাল স্ট্রাকচার আমরা বলব। এনিওয়ে আমরা এখানে পড়াশোনা শুরু করি। জাস্ট এই সেন্টেন্সটা একটু হাইলাইট করার মতো দেখো, আম কিভাবে আসলে ডিজাইন ক্যারি আউট করি। বিফোর a structural member can be proportioned. Proportioned means এটার সেকশন সাইজ, কলাম বা বিমের সেকশন সাইজ, রিইনফোর্সমেন্ট যদি রিইনফোর্সড কংক্রিট কলাম হয় তাহলে রিইনফোর্সমেন্ট এর পরিমাণ এগুলা নির্ণয় করাটাই হচ্ছে যে প্রপোর্শনিং অফ সেকশন বলে। সো বিফোর a structural man can be proportioned, it is necessary to determine the force and moment that act within it. সো এটাকে আমরা আসলে অ্যানালাইসিস বলি যে প্রথমে এক্সটার্নাল ফোর্সের ইন্টারনাল ইফেক্ট যেগুলো এই যে ফোর্স এন্ড মোমেন্ট এগুলো নির্ণয় করি, তারপরে এই নন মোমেন্ট এবং ফোর্সের জন্য আমার কতটুকু সেকশন সাইজ লাগবে, কতটুকু রিইনফোর্সমেন্ট লাগে সেগুলো আমরা নির্ণয় করে ফেলি। স্টিল বিম যদি হয় তাহলে স্টিল বিমের সাইজ কত হবে সেটা নির্ণয় করে ফেলি এভাবে। সো তাহলে ইম্পোর্টেন্সটা আসলে বোঝা গেছে এবং আমার মনে হয় আমার আলোচনা থেকে এটাও ক্লিয়ার যে আমরা কিভাবে আসলে ডিজাইন ক্যারি আউট করি। কোন একটা স্ট্রাকচার কনসিভ করার পরে ১ম এ আমরা তার আ আ ওয়েট মানে সেলফ ওয়েট থেকে ডেড লোড, তারপর হচ্ছে আ কোড থেকে লাইভ লোড, এরপরে উইন্ড লোড, আর্থকুয়েক লোড এবং অন্যান্য আরো যত ধরনের লোড আসা সম্ভব সেগুলা ক্যালকুলেট করি। তারপরে ওই লোড ক্যালকুলেশন এর পরে আমরা ওই লোডের যে ইন্টারনাল ইফেক্ট ইন দ্য ফ্রেম অর ইন্টারনাল ইফেক্ট ইন দ্য এলিমেন্ট সেগুলো নির্ণয় করব। তারপরে ওই শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন, অ্যাক্সিয়াল ফোর্স এদের জন্য কতটুকু সেকশন সাইজ লাগবে সেটা ডিটারমাইন করব। এটাই এভাবে আসলে ডিজাইন ক্যারি আউট করা হয়। সেটা এখানে বলা হচ্ছে। এনিওয়ে আমরা এখন চলে যাই ইন্টারনাল লোডিংস এট এ স্পেসিফাইড পয়েন্ট। আহ অ্যাজ ডিসকাসড ইন সেকশন 2-3 আমরা চ্যাপ্টার 2 তে এটা আলোচনা করেছি। The internal load at a specified point in a member can be determined by using method of sections. Method of section মানে কি? জাস্ট কোন একটা বিমের বা কোন একটা ফ্রেমের লেন্থ বরাবর কোন এক জায়গায় কাট করে ফেলা। ফর এক্সাম্পল, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। আমি এটার এরকম এক জায়গায় কাট করে ফেললাম। কেটে এটাকে ২ টা পার্ট আলাদা করে ফেলবো। এই কেটে ফেলা পার্টটাকে আমরা এই যে এটাকে বলছি আমরা হচ্ছে সেকশন। এখানে একটা সেকশন নিলাম। সেকশন ফর এক্সাম্পল এ। তো আমরা এটাকে বলি সেকশন এট এ এ। তো এই মেথড অফ সেকশন মানে হচ্ছে এটা কেটে ফেলা এবং তারপর এটার ইকুইলিব্রিয়াম আনা, এটাই হচ্ছে মেথড অফ সেকশনের প্রিন্সিপল। তো সেটাই ইউজ করতে হবে আমাদেরকে ইন্টারনাল ইফেক্ট নির্ণয় করার জন্য। দেখো আমি আবারও পড়ছি, দ্য ইন্টারনাল লোড এট এ স্পেসিফাইড পয়েন্ট ইন এ মেম্বার ক্যান বি ডিটারমাইন্ড বাই ইউজিং দ্য মেথড অফ সেকশনস। ইন জেনারেল, this loading for a coplanar structure will consist of a normal force N. That means the axial um, normal force N means axis এর উপরে normal force। আসলে এটা অ্যাক্সিস না, মানে ক্রস সেকশনের উপর নরমাল ফোর্স, যেটা আসলে অ্যাক্সিয়াল ফোর্স আমি এইভাবেই বলবো। এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্সকেই মিন করা হচ্ছে। তাহলে এই বিমের যে লংগিটিউডিনাল অ্যাক্সিস, লেন্থ বরাবর যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর যে ফোর্স সেটা হবে তার অ্যাক্সিয়াল ফোর্স। আর বিমের লংগিটিউডিনাল অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ফোর্স গুলো থাকবে সেগুলো হবে আম এটা হচ্ছে কি বলে আ বেন্ডিং ফোর্স আমরা বলবো, যেটা আসলে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে আসবে। আমরা সেখানে যাব পরে।
তো তাহলে এই ইন্টারনাল ফোর্স গুলা কনসিস্ট অফ এ নরমাল ফোর্স এন, শিয়ার ফোর্স বি এন্ড বেন্ডিং মোমেন্ট এম। এই তিনটা ফোর্সই সাধারণত হয়। টরশনও আসলে আসে, সেটাও স্পেশাল কেসে আমরা দেখব। It should be realized, however, that these loadings actually represent the resultants of the stress distribution acting over the members cross-sectional area at the cut section. তো এই বরাবর আমি যে কেটে ফেললাম, এটা হয়তো আমি প্রপোর্শন করলে দেখবো যে রিইনফোর্সড কংক্রিট বিম যদি হয়, ফর এক্সাম্পল একটা রেক্টেঙ্গুলার সেকশন আসবে যার উইডথ হচ্ছে বি, হাইট হচ্ছে এইচ। আরো ধরো এখানে পজিটিভ এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট আসতে পারে। তো এভাবে আমি একটা ক্রস সেকশন দেখতে পাবো। তো যেটা বলা হচ্ছে যে এই সেকশনে যে শিয়ার ফোর্স, যে অ্যাক্সিয়াল ফোর্স এবং যে বেন্ডিং মোমেন্ট কাজ করবে সেগুলো আসলে হবে হচ্ছে এই ক্রস সেকশনের উপরে স্ট্রেস আসবে। আমরা এই ক্লাসেরই মানে এই কোর্সেরই শেষের দিকে শিয়ারিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস এগুলোও দেখবো। তো এই সেকশনের এই শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, তারপরে হচ্ছে নরমাল স্ট্রেস, এই সবগুলাই হবে বেসিক্যালি সরি স্ট্রেস না, শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট এগুলো হবে হচ্ছে এই সেকশনের ক্রস সেকশনের উপরে আহ, উদ্ভূত অ্যাক্সিয়াল স্ট্রেস, শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস সমূহের সামেশনের যোগফল। এক কথায় আমরা দেখব কিভাবে করতে হয় এবং দেখো কিভাবে নির্ণয় করা হয় সেটাও বলা হচ্ছে। ওয়ান্স দ্য রেজাল্টেন্ট ইন্টারনাল লোডিংস আর নোন, the magnitude of the stress can be determined provided an assumed distribution of stress over the cross sectional area is provided. সো আমরা এই লাস্ট সেন্টেন্সে যেটা বলা হচ্ছে সেটা ওই এই কোর্সের শেষের দিকে করব আমরা, বেন্ডিং স্ট্রেস এন্ড শেয়ারিং স্ট্রেস। সো আমার মনে হয় আলোচনা থেকে এটা বুঝতে পারছো। এখন শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে হলে আমাদেরকে কিছু সাইন কনভেনশন মেনে চলতে হয়। আমরা সেটা একটু গ্রাফিক্যালি দেখতে চাই এবং একটু পড়বো বটে। Before presenting a method for finding the internal normal force, shear force and bending moment, এখানে নরমাল ফোর্স মানে অ্যাক্সিয়াল ফোর্স মিন করছে, ঠিক আছে? So we will need to establish a sign convention to define their positive and negative values. Although the choice is arbitrary, the sign convention to be adopted here has been widely accepted in structural engineering practice and is illustrated in figure 4.1a. সো আমরা 4.1a ফিগারটা দেখে নেই। এটাই ফিগার 1। এটা হচ্ছে মানে শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট তিনটার সাইনই দেখানো আছে। এটা বিমের একটা পার্ট, সেটাকে ঠিক এই বরাবর আমি কেটে ফেলেছি। তাহলে দেখো এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড এই কাট সেকশনের। তো লেফট সাইডে আমি যদি শিয়ার ফোর্স এই যে সরি অ্যাক্সিয়াল ফোর্স রাইট ওয়ার্ড দেখাই, আমরা বলেছি যে ইকুইলিব্রিয়ামের জন্য ওই সেকশনের রাইট পার্টে ঠিক অপোজিট ডিরেকশনে দেখাতে হবে। অনুরূপভাবে শিয়ার ফোর্স যদি লেফট সেকশনে ডাউনওয়ার্ড দেখাই তাহলে রাইট সেকশনে আপওয়ার্ড দেখাতে হবে। বেন্ডিং মোমেন্ট যদি লেফট সেকশনে এন্টি ক্লকওয়াইজ দেখাই তাহলে রাইট সেকশনে এটা ক্লকওয়াইজ দেখাতে হবে। সো আমরা পড়ে যাই। অন দ্য লেফট হ্যান্ড ফেস অফ দ্য কাট মেম্বার দ্য নর্মাল ফোর্স এন এক্স টু দ্য রাইট, দ্য ইন্টারনাল শিয়ার ফোর্স এক্স ডাউনওয়ার্ড and the moment am acts counterclockwise. In accordance with Newton's third law, an equal but opposite normal force, shear force, and bending moment must act on the right hand face of the member at the section. রিমেম্বার এই দুইটা কিন্তু একটা মেম্বারেরই একটা প্লেনের জাস্ট দুইটা ফেস, লেফট ফেস আর রাইট ফেস, এবং এটা একটা প্লেন, একটা একটা লাইন, এক কথায় মানে ভেরি থিন একটা প্লেন, তার লেফট সাইড আর রাইট সাইডে দুইটা ফোর্স দেখানো হচ্ছে। সো নিউটনের থার্ড ল অনুযায়ী এটা আসলে ইকুয়াল ম্যাগনিটিউডের অপোজিট ডিরেকশনে ফোর্স এবং মোমেন্ট থাকতে হবে। Perhaps an easy way to remember this sign convention is to isolate a small segment of the member and note that positive normal force tends to elongate the segment. তো তাহলে অ্যাক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে কোন ফোর্সকে আমি পজিটিভ ফোর্স বলবো, যেটা কোন একটা মেম্বারকে ইলংগেট করতে চাইবে? দেখো ফিগার বি তেই সেটা দেখানো আছে। তাহলে এটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিয়াল ফোর্স। দেখো এই যে এটাই হচ্ছে আমার একটা মেম্বার, তাকে আমি অ্যাক্সিয়াল ফোর্স, তার যে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর এমন ফোর্স অ্যাপ্লাই করছি যে এটা ইলংগেট করতে চাচ্ছে। তাহলে যদি ইলংগেশন হয়, লেন্থের ইলংগেশন হয়, তাহলে হবে পজিটিভ অ্যাক্সিয়াল ফোর্স। আর যদি এমন হতো
আমরা এই যে এরকম ফোর্স অ্যাপ্লাই করতাম দুই সাইড থেকে, তাহলে এটা লেন্থ কন্ট্রাকশন হতো, তখন এটা হতো নেগেটিভ অ্যাক্সিয়াল ফোর্স। ঠিক আছে, পজিটিভ অ্যাক্সিয়াল ফোর্স এন, নেগেটিভ অ্যাক্সিয়াল ফোর্স এন। সো একটা মনে রাখলে হয়, অপরটা তার অপোজিট হবে। পজিটিভ নরমাল ফোর্স টেন্ডস টু ইলংগেট দ্য সেগমেন্ট, ফিগার 4.1b, এই যে এই ফিগারে যেটা দেখানো আছে। অনুরূপভাবে দেখো শিয়ারের ক্ষেত্রে কোনটা পজিটিভ, পজিটিভ শিয়ার টেন্ডস টু রোটেট দ্য সেগমেন্ট ক্লকওয়াইজ, পজিটিভ শিয়ার টেন্ডস টু রোটেট দ্য সেগমেন্ট ক্লকওয়াইজ। দেখো আমরা জানি শিয়ার ফোর্স হবে আসলে, শিয়ারটা কিরকম, আমরা শিয়ার ফোর্সের ডেভেলপমেন্টটা যদি দেখি, তোমার এটা আমার যদি একটা বিম হয়, তো এই বিমের উপরে এখানে যদি একটা ফোর্স পি থাকে, তাহলে আমি এই বরাবর যদি একটা সেকশন কাট করি এবং লেফট সেকশনটা দেখি, তাহলে দেখো, অথবা এই বরাবর কাটি, সরি, এই বরাবর কেটে এখানে আমি দেখাই, এটা উপরে দেখাই এখানে। তো এখানে একটা রিয়াকশন সে R1 আসবে আর কি, এই বরাবর কেটে ফেললে তোমার রিয়াকশন R1 আছে এখানে। তো এইটা আমি কেটে ফেললাম, সেকশন কাট করলাম, তাহলে এটার ইকুইলিব্রিয়ামের জন্য এই R1 ফোর্স যে ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করছে, সেটার ইকুইলিব্রিয়ামের জন্য এখানে কিন্তু একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স কাজ করতে হবে। তো কোনো একটা প্লেনে এই যে যে শিয়ার ফোর্স, তার মানে লেফট পার্ট আপার পার্ট থেকে আসলে স্লাইড করে যেতে চাচ্ছে, সেটাই কিন্তু শিয়ার ফোর্স। আর অ্যাক্সিয়াল ফোর্স হয় কোনো একটা সেকশনের লঙ্গিটিউডাল অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা তার লেন্থকে কন্ট্রাক্ট করে অথবা ইলংগেট করে, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, যেটাকে আমরা নরমাল ফোর্স বলছি। আর কোন একটা সেকশনকে যে ফোর্স আসলে শেয়ার করে ফেলতে চায়, মানে একটা প্লেনের উপর দিয়ে আর একটা প্লেন স্লাইড করে যেতে চায়, যেমন এই যে সেকশনটা যে নিলাম, দেখো এই বি বা R1 ফোর্সের জন্য এই লেফট সেকশনটা কিন্তু রাইট সেকশন থেকে আপওয়ার্ড চলে যেতে চাচ্ছে। তার মানে এই যে এরকম মেকানিজম হচ্ছে যে রাইট, এই ডান পাশের তুলনায় বাম পাশটা আসলে উপরের দিকে উঠে যেতে চাচ্ছে। তো এরকম ভাবে যদি ক্লকওয়াইজ রোটেশন ক্রিয়েট করে, রোটেশন ক্রিয়েট করে আমি বলবো না, বলবো যে রাইট সেকশনের তুলনায় লেফট সেকশন যদি আপওয়ার্ড ডিরেকশনে রোটেট করে, এরকমই বলা হচ্ছে। দেখো পজিটিভ শিয়ার টেন্ডস টু রোটেট দ্য সেগমেন্ট ক্লকওয়াইজ, যদি এরকম হয় তখন এই শিয়ার ফোর্সকে আমরা পজিটিভ শিয়ার ফোর্স বলি। ঠিক আছে, এটা পজিটিভ শিয়ার। অনুরূপ ভাবে এমন যদি হয়, এই সেকশনটাই ধরো, এই সেকশনটাতেই সুমন আনমিউট করো, সুমন জ্যোতি, সরি মিউট করে নাও। আহ, এই সেকশনটাই যদি আমার লেফট সাইডে কোনোভাবে এরকম ভাবে নেগেটিভ মানে ডাউনওয়ার্ড ফোর্স চলে আসে আর ডাইন পাশে আপওয়ার্ড ফোর্স চলে আসে, তখন এটা রোটেশনটা হবে কিন্তু এন্টি ক্লকওয়াইজ, তখন এটা হবে নেগেটিভ শেয়ার, নেগেটিভ শেয়ার। অনুরূপভাবে বেন্ডিং মোমেন্টের জন্য পজিটিভ বেন্ডিং মোমেন্ট কখন ধরবো, পজিটিভ বেন্ডিং মোমেন্ট টেন্ডস টু বেন্ড দ্য সেগমেন্ট কনকেভ আপওয়ার্ড। তো কনকেভ আপওয়ার্ড মানে কনভেক্স আর কনকেভ সাইড, তোমরা আমার মনে হয় জানো। এরকম একটা সেকশন যদি বেঁকে যায়, তাহলে এই সাইডটাকে বলা হচ্ছে কনকেভ সাইড, তোমরা লেন্স থেকে পড়ে আসছো ফিজিক্সে। আর এই সাইডটাকে বলা হচ্ছে কনভেক্স সাইড। ঠিক আছে, তো যে সাইডে কনকেভ, দেখো যদি পজিটিভ বেন্ডিং মোমেন্ট টেন্ডস টু বেন্ড দ্য সেগমেন্ট কনকেভ আপওয়ার্ড, আমরা আসলে এটাকে অন্যভাবে একটু বলতে চাই, যে কোনো একটা বেন্ডিং মোমেন্ট আমাদের, আমরা যে কনভেনশনাল প্র্যাকটিস করি সেটার আলোকে যদি বলি, যে এমন ভাবে যদি কোনো একটা বেন্ডিং হয় যে উপরের সাইডে কম্প্রেশন এবং নিচের সাইডে টেনশন, তোমরা দেখবা যে বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন করলে এরকম আসে, এবং উপরে নিউট্রাল অ্যাক্সিস এর উপরে এটা কম্প্রেশন হয় এবং নিউট্রাল অ্যাক্সিস এর নিচে টেনশন হয়, এই বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সারাল স্ট্রেস। তো এই বিমের এই একটা নিউট্রাল অ্যাক্সিস প্লেন বরাবর নিউট্রাল প্লেনের উপরে এই পোরশনটা আসলে কম্প্রেশন আছে, আর কম্প্রেশন হলেই আসলে এরকম টপে কনকেভ হবে। তো যে ফেসে আসলে মানে যেই বেন্ডিং মোমেন্ট টপে কম্প্রেশন ক্রিয়েট করে এবং বটমে টেনশন ক্রিয়েট করে, সেই বেন্ডিং মোমেন্টকে আমরা বলি হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। আর কোন একটা বেন্ডিং মোমেন্ট বা কোন একটা সেকশনে বেন্ডিং মোমেন্ট যদি তার উল্টাটা করে, তার মানে আপ সাইড হচ্ছে কনভেক্স হয় মানে টেনশন হয়, আর ডাউন সাইড কনকেভ হয় মানে কম্প্রেশনে থাকে, তখন সেটাকে বলি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। আমরা এগুলো ক্যালকুলেট করব এবং আরো ডিটেইলসে দেখব,
এখানে আরেকটা ফিগারে একটু ভালোভাবে দেখানো আছে, আমি যদি দেখাতে চাই, আমার বিশ্বাস আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো, এখানে পজিটিভ শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট দুইটা দেখানো আছে এই ফিগারে এখানে, ঠিক আছে। এখানে আরো ভালো করে দেখানো আছে ডিফর্ম শেপে কিভাবে দেখাতে পারি আমরা। এই যে এটা হচ্ছে পজিটিভ শিয়ার ফোর্স, এইভাবে যদি হয় তাহলে নেগেটিভ শিয়ার ফোর্স, মানে ডিফর্ম শেপ, শিয়ারের আন্ডারে কিভাবে ডিফরমেশনটা হয়, বেন্ডিং মোমেন্টের আন্ডারে কিভাবে ডিফরমেশনটা হয় দেখো। এবং কোনটাকে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, কোনটাকে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বলছি, এবং কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ শিয়ার সেটাও দেখছি। সো এইভাবে আমরা সাইন কনভে করি আর কি, ঠিক আছে। আহ এখন আমরা চলে আসি প্রসিডিউরে, আমরা কিভাবে আসলে কোন প্রসিডিউর ফলো করে ইন্টারনাল ইফেক্ট গুলো নির্ণয় করতে পারি। জাস্ট একটু আউটলাইন করে যাই আমরা। The following procedure provides a means for applying the method of sections to determine the internal normal force, shear force, and bending moment at a specific location in a structural member. সো ফার্স্ট কাজ হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন নির্ণয় করা, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। আমরা এখনো যে প্র্যাকটিস গুলা করবো আজকের ক্লাসে, সেগুলা তো ওই সাপোর্ট রিঅ্যাকশন ফার্স্ট নির্ণয় করে নিতে হবে শেয়ার ফোর্স, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নির্ণয় করার জন্য। সো ফার্স্ট কাজ হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন নির্ণয় করা। বিফোর দ্য মেম্বার ইজ কাট অর সেকশন, it may be necessary to determine the member support reaction so that the equilibrium equations are used only to solve for the external loadings when the member is sectioned. তার মানে সেকশন কাট করার পূর্বেই হোল স্ট্রাকচারের জন্য তোমাকে আসলে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন ইউজ করে সাপোর্ট রিঅ্যাকশন নির্ণয় করতে হবে। আর যদি ইন্টারনাল পিন থাকে সেটার জন্য কিভাবে করব আমরা গত ক্লাসে দেখেছি। ইফ দ্য মেম্বার ইজ পার্ট অফ এ পিন কানেক্টেড স্ট্রাকচার, the pin reactions can be determined using the method of section 2.5. আমরা গত ক্লাসেই এটা আলোচনা করেছি, পিন কানেকশন থাকলেও কিভাবে করা যায়। এরপরে আমরা কি করব, এখন আসবো শেয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট নির্ণয়ে। তার জন্য প্রথমে আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। Keep all distributed loadings, couple moments and forces acting on the member in their exact location. Then pass an imaginary section through the member perpendicular to its axis at the point where the internal loadings is to be determined. And then কি করতে হবে, after the section is made, draw a free body diagram of the segment that has the least number of loads on it. At the section, indicate the unknown resultants N, V, and M acting in their positive directions. আমরা এক্সাম্পলে যেহেতু করব, এই স্টেপ গুলা ফলো করা হয়ে যাবে, এক্সপ্লানেশনটা তখন বুঝতে পারবা। এরপর আমরা লিখবো হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ফ্রি বডি করার পরে। মোমেন্টস শুড বি summed up at the section about axis that passes through the centroid of the member's cross-sectional area in order to eliminate the unknowns N and V and thereby obtain a direct solution for M. If the solution of the equilibrium equations yields at a quantity having a negative magnitude, the assumed directional sense of the quantity is opposite to that shown on the free body diagram. মানে আমি এই যে ফ্রি বডি যখন করব তখন তো সেখানে এন বি এম একটা ডিরেকশন আমাকে দেখাতে হবে। তো ক্যালকুলেট করে যদি দেখি যে এন এর ভ্যালু নেগেটিভ আসছে, তার মানে আমি যে ডিরেকশনে ধরেছিলাম তার অপোজিট ডিরেকশনে হবে। অনুরূপভাবে শেয়ার ফোর্স বা নিউমেন্টের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর যেটা আমাদেরকে ফলো করতে হবে। আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখব কিভাবে একটা সেকশনে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এগুলা ক্যালকুলেট করা যায়। এখানে একটা বিল্ডিং ফ্রেমের এক্সাম্পলই দেওয়া আছে, সিম্পলিফাই করে এটাকে কিভাবে বিমে নিয়ে আসা যায় দেখো। The building roof shown in the photo has a weight of 1.8 kilonewton per square meter. ঠিক আছে, এই রুফের যে ওয়েট পার স্কয়ার মিটারে সেটা দেওয়া আছে, and is supported on 8 meter long simply supported beams that are spaced 1 meter apart. এই যে বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে যে ছোট ছোট বিম দেখো, এইগুলার একটা থেকে একটা স্পেসিং হচ্ছে 1 মিটার। এই যে ফ্রি বডি ডায়াগ্রাম এ তে আসলে সেটা দেখানো আছে দেখো, প্রত্যেকটাই যে স্মল যে বিম গুলো, আর এই যে নিচে যে বড়টা এটা হচ্ছে একটা গার্ডার, ঠিক আছে। তো ওই উপরের যে বিম গুলো ওইগুলো কিন্তু সিম্পলি সাপোর্টেড, দেখো বলাই হচ্ছে সিম্পলি সাপোর্টেড, আর এগুলার একটা থেকে আরেকটা ডিসটেন্স এই যে 1 মিটার করে। ইচ বিম
শোন ইন ফিগার 4 টু বি। 4 টু বি হচ্ছে এই যে এইটা দেখো, কতটুকু লোড ট্রান্সফার করে আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো। তো এই ছোট একটা যে বিম, এই যে এই ছোট বিমের ক্রস সেকশন দেখানো আছে, আসলে সরি ক্রস সেকশন না, লঙ্গিচুডিনাল সেকশন দেখানো এটাতে ফিগার বি তে। দেখো এই যে টোটাল এপাশে ওভারহ্যাং 0.5 মিটার, এপাশে ওভারহ্যাং 0.5 মিটার, আর মাঝে হচ্ছে 7 মিটার, টোটাল লেন্থ হচ্ছে 8 মিটার। আর এটার উপরে তাহলে প্রতি মিটার লেন্থে কতটুকু লোড কাজ করবে আমরা সেটাও বের করে দেখাবো। Each beam as shown in figure 4 to be transmits its loading to the two girders located at the front and back of the building. এই যে এগুলাই হচ্ছে গার্ডার, এই যে যে সাপোর্টটা, এটা একটা সাপোর্ট আর এটা একটা সাপোর্ট, এইটাই হচ্ছে তোমার এই যে গার্ডার, ঠিক আছে? এটা একটা গার্ডার আর এটার একটা গার্ডার। তো এই গার্ডারই এই উপরের ছোট বিমকে আসলে সাপোর্ট প্রোভাইড করছে। Determine the internal shear and moment in the front girder at point C. এই যে দেখো ফ্রন্ট গার্ডারের পয়েন্ট একটা সি দেখানো আছে এই সি পয়েন্টে, এবং এটার সাপোর্ট থেকে আসলে যে কলাম, যে সাপোর্ট, সেই কলাম থেকে এটার ডিসটেন্স দেখানো আছে 1.2 মিটার। তো এই 1.2 মিটার ডিসটেন্সের এই পয়েন্টে শিয়ার এবং মোমেন্ট নির্ণয় করতে হবে। এখানে যেহেতু ল্যাটারাল কোনো ফোর্স নেই এখানে, বা ইনক্লাইন্ড কোনো ফোর্সও নেই এখানে, আসলে অ্যাক্সিয়াল ফোর্স আসবে না। Throughout the length of the beam, axial force is 0. এখানে আরো বলা হচ্ছে neglect the weight of the members. তো আমরা আহ, এইটাতে আসার জন্য, এই এ ফিগার আসার জন্য প্রথমে আমাকে আসলে এই বি ফিগারের অ্যানালাইসিস করে আসতে হবে। তো এখানে দেখো প্রত্যেকটা বিম যদি 1 মিটার ডিস্টেন্স অ্যাপার্ট হয় তাহলে এটা কি ওই ফ্লোর থেকে আমার যে লোডটা দেওয়া আছে সেটা কিন্তু ফ্লোর লোড, দেখো রুফ লোড এক কথায়। তার মানে ওভার দ্য স্কোয়ার এরিয়া, স্কোয়ার মিটারে আছে এটা ফ্লোর লোড, কিন্তু যেটা আসলে রুফের ওয়েট। তো ওই রুফ থেকে লোড প্রথমে এই স্মলার বিমে যাবে, যেগুলোকে আমরা সেকেন্ডারি বিম বলতে পারি বা শুধু বিম বলতে পারি। সেই বিম থেকে পরে এই যে দুই এন্ডে যে গার্ডার আছে সেই গার্ডারে লোড ট্রান্সফার হবে। এখন প্রথমেই কথা হচ্ছে যে আমি যদি এটার প্ল্যানটা দেখি তাহলে আমাদের বুঝতে খুব সহজ হবে। এটার প্ল্যানটা আমি পুরাটা আঁকছি না, বাট প্ল্যানটা অনেকটা এরকম। এইটা যদি রুফ হয়, আমার গার্ডার আছে এই সাইডে আর এই সাইডে গার্ডার আছে, আর এই যে এরকম করে 1 মিটার ডিস্টেন্সে বিম আছে। তো এই প্রতি স্কোয়ার মিটারে তোমার লোড হচ্ছে 1.8 কিলো নিউটন পার মিটার। তাহলে এই বিমের উপরে ফ্লোর থেকে কি পরিমাণে লোড আসছে সেটা নির্ণয় করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে যে আমার এই দুইটা বিমের মাঝে, বা দুইটা বিম এবং এই পাশের গার্ডার এর মাঝে আমরা যদি খেয়াল করি, দেখো এই গার্ডারের টপ লেভেল আর বিমের টপ লেভেল কিন্তু সেম নয়। তাহলে সাপোর্ট, ফ্লোরকে সাপোর্ট দিচ্ছে শুধুমাত্র এই স্মলার যে বিম সেইগুলোই। তার মানে এখানে ডেফিনিটলি ওয়ান ওয়ে অ্যাকশন হচ্ছে। এমনকি আমার গার্ডার যদি এই দুই এন্ডে ফ্লোরকে সাপোর্ট দেয়ও তাহলেও কি হতে পারে, দেখো সেক্ষেত্রেও আমাকে কি করতে হবে, চার সাইডে যদি সাপোর্ট থাকে এল বাই বি রেশিও নির্ণয় করে নিতে হয়। তো এখানে লেন্থ হচ্ছে যে এই ডিরেকশনে 8 মিটার। আর যদি আরো ক্লিয়ারলি দেখি, গার্ডারের পাশে যেহেতু একটু ওভারহ্যাং আছে এখানে লেন্থ হচ্ছে 6 মিটার, 7 মিটার আসলে দুইটা সাপোর্টের মাঝে। তো 7 মিটার ডিভাইডেড বাই এটার উইডথ হচ্ছে 1 মিটার। তার মানে এল বাই বি রেশিও 7/1, সেটা হচ্ছে 2 এর চেয়ে বেশি। তাহলে এটা কি ওয়ান ওয়ে অ্যাকশন, মানে ওয়ান ওয়ে স্ল্যাব বিহেভ করবে। তার মানে আমি বিমের ট্রিবিউটারি এরিয়া কিভাবে পাবো, জাস্ট এটাকে এই পাশের হাফ আর এই পাশের হাফ স্ল্যাব নিয়ে এটার এই রেক্টেঙ্গুলার ট্রিবিউটারি এরিয়া পেয়ে যাব। তো এখানে সেটাই অ্যানালাইসিস ফার্স্ট করেছে, দ্য রুফ লোডিং ইজ ট্রান্সমিটেড টু ইচ বিম অ্যাজ এ ওয়ান ওয়ে স্ল্যাব। এখানে যদিও 8 মিটার দিয়ে দেখিয়েছে বাট অ্যাকচুয়ালি 7 মিটার দেখানো উচিত, হুইচ ইজ গ্রেটার দ্যান 2। দ্য ট্রিবিউটারি লোডিং অন ইচ ইন্টেরিয়র বিম ইজ দেয়ারফর। তাহলে এই যে এই উইডথ, এই বিমের যে স্ট্রিপটার উইডথ কত আমি পাচ্ছি এখানে, এটার উইডথ স্ট্রিপ পাচ্ছি এপাশে 0.5 মিটার, এপাশে 0.5 মিটার, টোটাল পাচ্ছি 1 মিটার। তাহলে এই বিমটার প্রতি মিটার লেন্থে কতটুকু লোড ট্রান্সফার হবে, সেটা হবে এই ডিস্ট্রিবিউটেড লোড পার স্কোয়ার মিটার টাইমস হচ্ছে এই স্ট্রিপের উইডথ, সেটা হচ্ছে 1 মিটার। তাহলে দেখো এটা 1.8 কিলোনিউটন পার স্কোয়ার মিটার ছিল, সেটা এখানে 1.8 কিলোনিউটন পার মিটার হয়ে গেল। সো দি টু এজ বিম সাপোর্ট 0.9 কিলোনিউটন। যদিও এই যে একবারে এজে যেটা আছে সেটা তো শুধুমাত্র হাফ হাফ ইয়ে আছে, তাহলে এখানে
ওয়ান না হয়ে ওই দুইটা এস বিমের জন্য, এই ডান পাশেরটা আর বাম পাশেরটার জন্য এই 1 মিটারের জায়গায় হবে 0.5 মিটার। তার মানে 1.8 কিলোনিউটনের জায়গায় এটা হয়ে যাবে 0.9 কিলোনিউটন পার মিটার। From figure 4 to B, the reaction of each interior beam on the girder is, তাহলে এটা নির্ণয় করা যায় 1.8 কিলোনিউটন টাইমস 8/2 ইকুয়াল টু 7.5 কিলোনিউটন। এটা নির্ণয় করে ফেলতে পারো। আমরা রিয়াকশন নির্ণয়ের প্রসিডিউর গত ক্লাসে শিখেছি, বাট এখানে সিম্পলিফাই করে কিভাবে নির্ণয় করলো দেখো। দুইটা, এটা আসলে সিমেট্রিক বিম, ঠিক লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস এইবার আবার যদি আমি ভাগ করি তাহলে দেখো লেফট সাইড আর রাইট সাইড দুই পাশে সিমেট্রিক। সিমেট্রিক লোডিং, সিমেট্রিক ক্রস সেকশন, সিমেট্রিক স্প্যান। সো এই যদি হয় তাহলে টোটাল যে লোড আছে তার হাফ রিয়াকশন হবে লেফট সাপোর্টে আর হাফ রিয়াকশন হবে রাইট সাপোর্টে। এই জন্য এই টোটাল ফোর্স কে দেখো 1.8 কিলোনিউটন, আর এই বিমের টোটাল লেন্থ হচ্ছে 8 মিটার। তাহলে পার মিটার লেন্থের যে ওয়েট বা লোড সেটাকে টোটাল লেন্থ দ্বারা গুণ করলে টোটাল ফোর্স পেয়ে যাচ্ছি। আর এখানে সাপোর্ট আছে দুইটা এবং দুইটাই কিন্তু ইকুয়াল সাপোর্ট রিয়াকশন দিবে, সেই জন্য জাস্ট দুই দ্বারা ভাগ করে দিছে। তুমি যদি চাও যে আমি এখানে এটাকে বলবো R2, এটাকে বলবো এখানকার রিয়াকশন R1, তাহলে তুমি R2 তে মোমেন্ট নাও, সামেশন মোমেন্ট অ্যাবাউট R2 ইকুয়াল টু 0, দেখো R1 ইকুয়াল টু এক্স্যাক্টলি 7.2 কিলোনিউটনই পাবে। এরপরে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 করো, দেখো R2 ইকুয়াল টু এই 7.2 কিলোনিউটনই পাবে। সো সিম্পলিফাই করে এভাবে করেছে। তো এভাবে আমরা রিয়াকশন পেয়ে গেলাম। তাহলে এই দুইটা রিয়াকশনই কিন্তু আসলে গার্ডারের উপরে, দেখো এই বিমের যে রিয়াকশন, এখানকার যে রিয়াকশন মানে গার্ডারের যে রিয়াকশন সেটাই কিন্তু গার্ডারের উপরে আসলে পারপেন্ডিকুলার ফোর্স হিসেবে কাজ করবে। সেইটাই এই যে ফ্রি বডি এ তে দেখানো আছে দেখো। বিভিন্ন পয়েন্টে আমার এই যে যেখানে ফুল 1 মিটার, এই পাশে 1 মিটার, ডান পাশে 1 মিটার, বাম পাশে 1 মিটার যেটা আছে সেখানে তোমার প্রত্যেকটা ফোর্স দেখো 7.2 কিলোনিউটন। তাহলে এজ এ যেটা আছে সেটা তো হাফ এরিয়া আসলো, তাহলে এই 7.2 কিলোনিউটনের হাফ আসবে আর কি। তো এখন এই অবস্থায় যদি থাকে তাহলে আমার টোটাল কয়টা এরকম বিম আছে সেইগুলা এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে, এবং তার এগেনস্টে আমাকে সি পয়েন্টে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে হবে। তো সেই অ্যাক্সিয়াল সরি গার্ডারের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নির্ণয় করার জন্য আমাকে এখন এই গার্ডারের যে সাপোর্ট কলাম, গার্ডারকে কলাম যে সাপোর্ট দিচ্ছে, এখানে এই ফিগারে যদি দেখো এই যে এই কলাম আর এই কলাম সাপোর্ট দিচ্ছে, সেই রিয়াকশন প্রথমে নির্ণয় করে নিতে হবে। তাহলে এই রিয়াকশনও কিভাবে নির্ণয় করা যায়? একইভাবে তুমি এটাকে R1 বলো, লেফটটাকে R1 বলো, রাইটটাকে R2 বলো। তাহলে R2 তে মোমেন্ট নাও R1 পাবা, বা R1 এ মোমেন্ট নাও R2 পাবা। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে অপরটা পেয়ে যাবে। এভাবে করা যায়। আর এখানে যেটা করেছে সেটা হচ্ছে দেখো এটা এগেইন ভার্টিক্যাল, যদি আমি একটা অ্যাক্সিস নেই এটাকে জাস্ট মিড লেন্থ বরাবর কেটে ফেলি, তাহলে দেখো লেফট সাইডে রাইট সাইডে সব লেন্থ এবং লোডিং এ এটা কিন্তু সিমেট্রিক। তাহলে কি হবে, টোটাল যে বিমের উপরে লোড আছে তার হাফ লোড হবে লেফট রিয়াকশন, হাফ লোড হবে রাইট রিয়াকশন। এভাবে করেছে এখানে। তো তোমার কিভাবে করা যায় দেখো, 7.2 ম্যাগনিটিউডের কতগুলো লোড আছে? 7.2 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 হচ্ছে 11 টাইমস 7.2 প্লাস 2 টাইমস 3.6, এই হচ্ছে আমার টোটাল লোড। তাকে 2 দ্বারা ভাগ করলেই আমি R1 পাবো, যেটা আসলে R2 এর ইকুয়াল। তো সেটা পেয়ে গেছে এই যে 43.2 কিলোনিউটন। বোথ সাইড এর জন্য রিয়াকশন 43.2 কিলোনিউটন করে। তো সি পয়েন্টে এখন আমি যদি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, সি পয়েন্ট বরাবর আমাকে সেকশন নিতে হবে। এখন আমি সি পয়েন্ট বরাবর কেটে ফেলবো। এই সি পয়েন্টে কাটার পরে যে ফিগারটা আসছে সেটা দেখো, এই যে ফিগার সি তে দেখানো আছে এখানে। দেখো সি তে আমি জাস্ট কেটে ফেললাম। এখানে কেটে আমরা আইদার রাইট পার্ট কনসিডার করব অর লেফট পার্ট কনসিডার করব। আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা কোন পার্ট নিব, লেফট পার্ট নাকি রাইট পার্ট, সেটা ডিপেন্ড করবে। যে পার্টে আসলে লোড স্প্যান কম আছে সেই পার্ট নিলে কম ক্যালকুলেশন আমরা পারবো। সেখানে লেফট সাইডে যেহেতু অল্প কিছু আছে এই জন্য লেফট সাইড নিয়েছি। আমি যদি এই সি পার্ট, সি পয়েন্টের রাইট সাইডের এই অনেক বেশি লোড এবং লং স্প্যান নেই, তাও কিন্তু এক্স্যাক্টলি সেম শিয়ার ফোর্স এবং মোমেন্টই পাবো। তো দেখো এখানে যে সি পয়েন্ট বরাবর কেটে আমরা ফ্রি বডি নিয়ে ফেললাম, এটা হচ্ছে সি পয়েন্টের শিয়ার ফোর্স অ্যাক্সিয়াল ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করার জন্য। তো সি পয়েন্টে কাটার পরে কি করতে হয়েছে, এই সি পয়েন্টে দেখো আমাকে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট দেখাতে হয়েছে। আমি এখানে চাইলে এখানে অ্যাক্সিয়াল ফোর্সের পজিটিভ পজিটিভ ডিরেকশনে যে অ্যাক্সিয়াল ফোর্স সেটা দেখাবো এন।
তো পজিটিভ শেয়ার ফোর্সের জন্য বিসি কি এখানে আপওয়ার্ড দেখাবো না রাইটওয়ার্ড দেখাবো? খেয়াল করো, পজিটিভ শেয়ার ফোর্স হলে আমাকে লেফট পার্ট আপওয়ার্ড হতে হবে আর রাইট পার্ট ডাউনওয়ার্ড হতে হবে। তাহলে পজিটিভ শেয়ারের জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রামে শেয়ার দেখাবো হচ্ছে ডাউনওয়ার্ড কিন্তু। ওকে, আর পজিটিভ মোমেন্টের জন্য দেখো, আমার যদি সেকশন এরকম হয়, লেফট পার্টে কি আছে আমি জানি না, উপরের সাইড যদি কনকেভ আপওয়ার্ড হতে হয়, লেফট সাপোর্ট যদি আমার ফিক্সড থাকে ধরি, তাহলে এটা অবশ্যই এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করাতে হবে। এই জন্য এমসি এর ডিরেকশন কিন্তু এদিকে নিয়েছে। তো তুমি যদি এটার উল্টাও ধরো, নো প্রবলেম, সাইন অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসবে। অনুরূপভাবে টেনশন ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স কে পজিটিভ ধরি আমরা যখন টেনশন কাজ করে, তো লেফট সাপোর্টকে আমি যদি ফর এক্সাম্পল মানে অ্যাজিউম করব যে এটা ফিক্সড আছে, তাহলে এটাতে টেনশন হবে কখন? যদি এই অ্যাক্সিয়াল ফোর্সটা রাইটওয়ার্ড কাজ করে, তখন এটাতে স্ট্রেন্থ ইলংগেশন হবে, তার মানে টেনশন অ্যাক্সিয়াল ফোর্স আসবে। সো এভাবে আমরা তাহলে ফ্রি বডিতে কাট সেকশনে শিয়ার ফোর্স, মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স দেখিয়ে ফেলবো। এখানে অ্যাক্সিয়াল ফোর্স দেখায় নাই যেহেতু অ্যাক্সিয়াল ফোর্স আসবে না আসলে। তো এই দেখানোর পরে ওই সেকশনে লেফট সাইডে যত ধরনের রিয়াকশন আছে প্লাস হচ্ছে এক্সটার্নাল ফোর্স আছে সবগুলো তোমাকে দেখাতে হবে। এখন এইটারই ইকুইলিব্রিয়াম করব। সামেশন অফ হরাইজন্টাল ফোর্স যদি আমি করি, তাহলে দেখো এখানে শুধুমাত্র এই এন রিয়াকশনই কাজ করতেছে, আর এছাড়া আর কোনো ফোর্স নাই, তাহলে তার ম্যাগনিটিউড হচ্ছে 0। আমরা বুঝতেই পারছি, ঠিক আছে? এখন এইটার যদি আমি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি, তাহলে ভিসি পেয়ে যাব। আবার সামেশন অফ মোমেন্ট যদি করি যে কোনো পয়েন্টের রেসপেক্টে, আমরা সি পয়েন্টে নিব সাধারণত, তাহলে মোমেন্ট সি এমসি এটাও পেয়ে যাব। তো দেখো কি করেছে সেটা, আমরা যে গার্ডারের সাপোর্ট রিয়াকশন যে 43.2 কিলোনিউটন, সেটারও ক্যালকুলেশন এখানে দেখানো আছে। এরপরে এই যে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম যে অ্যাপ্লাই করব, দেখো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিলাম এই ফ্রি বডির সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। সো কি কি ফোর্স আসে আমার, দেখো আমরা এখানে কনসিডার করছি লেফট আপওয়ার্ড ফোর্স পজিটিভ। আমি তোমাদের এটাতে দেখাই, এই যে আপওয়ার্ড ফোর্স কে পজিটিভ ধরা হয়েছে, ঠিক আছে? দেখো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 ইন ওয়াই ডিরেকশন, আপওয়ার্ড ফোর্স ইজ পজিটিভ। সো 43 কিলোনিউটন রিয়াকশন যেটা, সেটা আপওয়ার্ড কাজ করছে, যে জন্য এটা পজিটিভ। এই যে 3.6 কিলোনিউটন লোড, এটা ডাউনওয়ার্ড কাজ করছে, এই জন্য নেগেটিভ। 7.2 কিলোনিউটন ফোর্স, এই যে এই ফোর্সটা, সেটা ডাউনওয়ার্ড কাজ করছে, সেটা নেগেটিভ। 7.2 কিলোনিউটন আসলে দুইটা আছে এবং দুইটাই ডাউনওয়ার্ড, যে জন্য এখানে 2 দ্বারা গুণ করে দিছে। তুমি দুইবারও লিখতে পারতে 7.2 এন্ড 7.2। আর ভার্টিক্যাল ফোর্স কি আছে, বিসি, সেটা কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাহলে এটাও নেগেটিভ সি। তো এই তিনটার দেখো মানে এই সামেশন ইকুয়াল টু 0 যদি করো, তাহলে সেখান থেকে ভিসি, সি পয়েন্টের শিয়ার ফোর্স ভিসি পেয়ে গেলাম 25.2 কিলোনিউটন। অনুরূপভাবে এখন আমি মোমেন্ট নিব এট সি পয়েন্ট। আমি যেহেতু মোমেন্ট এট সি নির্ণয় করতে চাই, তাহলে মোমেন্ট এট সি নিব। তো তুমি অন্য পয়েন্টে মোমেন্ট নিলেও হবে, তুমি লেফট পয়েন্ট এখানে একটা মোমেন্ট নাও, অথবা জাস্ট সাপোর্টের উপর এখানে মোমেন্ট নাও, তাও এমসি পেয়ে যাবে। বাট কনভেনিয়েন্ট হলো যে সেকশনে কাট করেছি, সেই যে সেকশনে মোমেন্ট নির্ণয় করতে চাই সেই সেকশনে মোমেন্ট নেওয়া। তো আমি সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এবং রিমেম্বার এগেইন কোন অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট এট সি, এই যে এই স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে অ্যাক্সিস, তার মানে আমার এই বিমটাকে আমি যদি এরকম ভাবে এক্সপ্রেস করি যে লেন্থ হচ্ছে এক্স ডিরেকশনে, আর এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, তাহলে জেড ডিরেকশন হবে স্ক্রিনের উপরে পারপেন্ডিকুলার। তো এই সি পয়েন্টে মোমেন্ট কিন্তু এই জেড অ্যাক্সিস এর রেসপেক্টে যেটা রোটেশন দিবে সেইটা, ঠিক আছে? এবং এখানে আমরা এন্টি ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ নিচ্ছি, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট গুলো নেগেটিভ হবে। ফার্স্ট এমসিটা যে ডিরেকশন আমি দেখাইছি, সেটা কিন্তু এই যে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখানো ছিল এখানে। সো এমসিটা এই জন্য পজিটিভ হয়েছে। এই সি পয়েন্টের রেসপেক্টে প্রথমে নিয়েছে হলো এই যে 7.2 কিলোনিউটন ফোর্স। এই প্রথমটা 7.2 কিলোনিউটন ফোর্স, দেখো এই সি পয়েন্ট থেকে তার ডিস্টেন্স, এই যে মোমেন্ট আর্ম হচ্ছে 0.4 মিটার, এবং এটা সি পয়েন্টের রেসপেক্টে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন দিচ্ছে, তাহলে এটাও পজিটিভ হবে। অনুরূপভাবে সি পয়েন্টের রেসপেক্টে এই 7.2 কিলোনিউটন, সেটা কিন্তু এই যে এটাও এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে এটাও পজিটিভ হবে। মোমেন্টাম তো ফিগার থেকে নির্ণয় করে নিয়ে আসা যাবে, 1.4 মিটার। সি পয়েন্টের রেসপেক্টে 3.6 কিলোনিউটন, সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, জন্য পজিটিভ। বাট সি পয়েন্টের রেসপেক্টে যে সাপোর্ট রিয়াকশন 43.2 কিলোনিউটন যেটা, সেটা কিন্তু এই যে আপওয়ার্ড, তার মানে ক্লকওয়াইজ রোটেশন দিবে সি পয়েন্টের রেসপেক্টে, তাহলে সেটা হবে নেগেটিভ মোমেন্ট।
এছাড়া আর কোনো মোমেন্ট নাই, তার মানে এই সামেশন হয়ে গেল ইকুয়াল টু জিরো। এগেইন এগুলো হচ্ছে অ্যালজেব্রিক সাম। ক্লকওয়াইজ পজিটিভ ধরলে অ্যান্টি ক্লকওয়াইজ গুলো নেগেটিভ ধরতে হবে। আপওয়ার্ড যদি পজিটিভ ধরি ডাউনওয়ার্ড নেগেটিভ ধরতে হবে। রাইট ওয়ার্ড পজিটিভ ধরলে লেফট ওয়ার্ড নেগেটিভ ধরতে হবে। সো অ্যালজেব্রিক সাম আর কি। সো এই সামেশন থেকে আমি দেখো সি পয়েন্টের মোমেন্টও পেয়ে গেলাম, এবং মোমেন্টের ইউনিট হচ্ছে ফোর্স টাইমস হচ্ছে ডিস্টেন্স, যেহেতু করেছি এম ইকুয়াল টু ফোর্স টাইমস ডিস্টেন্স, তার মানে ফোর্স যদি কিলোনিউটন হয় আর ডিস্টেন্স যদি মিটার হয় তাহলে কিলোমিটার মিটারে হবে। আমরা এখানে অবশ্যই ইউনিট কম্প্যাটিবিলিটিও বজায় রাখবো। কোন একটা ফোর্স ধরো নিউটনে আছে আর কোন একটা ফোর্স কিলোনিউটনে আছে, আমরা ক্যালকুলেশনে সবগুলোকে আইদার কিলোনিউটন নিব অথবা নিউটন নিব। একটা মিটারে আছে আর একটা মিলিমিটারে ডাইমেনশন দেওয়া আছে, সবগুলোকে আইদার মিলিমিটার নিব অথবা মিটার নিব। সো ইউনিট অবশ্যই কম্প্যাটিবল হতে হবে। ঠিক আছে। তো এভাবে আমরা দেখো একটা সেকশনে মোমেন্ট নির্ণয় করে ফেললাম। তো এটা একটা ভালো এক্সাম্পল হয়ে গেল যে আমরা আসলে ফ্লোর লোড থেকে কিভাবে বিমে লোড নিব, সেই বিম থেকে কিভাবে গার্ডারে আসব। এখন যদি বলা হয় যে এই কলামের রিয়াকশন কত, এই লেফট কলামের রিয়াকশন কত, তোমাকে এখানে এইভাবেই আমি বললাম কলাম লেফট রিয়াকশন বা অ্যাক্সিয়াল ফোর্স ইন কলাম কত নির্ণয় করো, সেটা কিভাবে তাহলে করবে? অ্যাক্সিয়াল ফোর্স ইন কলাম, অ্যাক্সিয়াল ফোর্স ইন কলাম, বোথ কলামে কিন্তু সেম ম্যাগনিটিউডের আসবে, এবং এটা হচ্ছে এই যে সাপোর্ট রিয়াকশন যেটা দেখো, আহ, আমরা বলতে পারি পিসি, মানে পি কলাম, অ্যাক্সিয়াল ফোর্স ইন কলাম। এটা হচ্ছে এই যে সাপোর্ট রিয়াকশন R1 এবং R2 গার্ডারের জন্য যেটা আসছে 43.2 কিলোনিউটন, সেটাই। তো দেখো এই যে বিমের রিয়াকশন থেকে গার্ডারের রিয়াকশন পাচ্ছি, সেই গার্ডারের রিয়াকশন থেকে কলামের অ্যাক্সিয়াল ফোর্স পাচ্ছি। এভাবে আমরা আসলে যে কলামের অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে গেলাম। আর ওই যে ট্রিবিউটারি এরিয়া থেকে কিভাবে কলামের অ্যাক্সিয়াল ফোর্স ক্যালকুলেট করতে হয় সেটাও তোমাদের দেখিয়েছি। সো এগুলা সব আসলে তোমার বিল্ডিং ডিজাইন যখন করবে অ্যানালাইসিস এইভাবেই করে আসতে হবে তোমাকে। আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখি। ডিটারমাইন দ্য ইন্টারনাল শিয়ার এন্ড মোমেন্ট অ্যাক্টিং এট এ সেকশন পাসিং থ্রু পয়েন্ট সি ইন দ্য বিম শোন ইন ফিগার 4.3a। এটারও এই সি পয়েন্টে বেন্ডিং, সরি, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে হবে। ঠিক আছে, ইন্টারনাল শিয়ার এন্ড মোমেন্ট। সো এটা হচ্ছে দেখো একটা সিম্পলি সাপোর্টেড বিম, এই রাইট সাপোর্টটা হচ্ছে রোলার আর এই লেফট সাপোর্টটা হচ্ছে একটা হিঞ্জ। আমার মনে হয়, আমি জানি না তোমাদের কাছে ফিগার এত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, রাইট সাপোর্টের নিচে এটা দেখো যে রোলার মতোই করা আছে, আর লেফট সাপোর্টে একটা হিঞ্জ বা পিন। সো এটা সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, এখানে আসলে এই লেফট সাপোর্টে আরেকটা হরাইজন্টাল রিয়াকশন এক্স আসার কথা, কিন্তু আসলে কোনো হরাইজন্টাল ফোর্স বা ইনক্লাইন ফোর্স এখানে না কাজ করায় এই ফোর্স রিয়াকশনটা জিরো হবে। সো যেটা আসলে অ্যাক্সিয়াল ফোর্স নির্ণয় করতে হেল্প করবে, কিন্তু এখানে কোনো ইনক্লাইন বা অ্যাক্সিয়াল ডিরেকশনে লোড না থাকায় থ্রু আউট দ্য বিম সেকশন এটার ম্যাগনিটিউড হবে জিরো, মানে অ্যাক্সিয়াল ফোর্সের ম্যাগনিটিউড হবে জিরো। তো এটা নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথমেই যে এক্সটার্নাল ফোর্সের রিয়াকশন নির্ণয় করতে হবে। সাপোর্ট রিয়াকশন নির্ণয় করো, replacing the distributed load by its resultant force and computing the reactions yields the resultant shown in figure 4.3b। আমরা জানি যে এরকম ডিস্ট্রিবিউটেড লোডের ম্যাগনিটিউড আমরা কিভাবে নির্ণয় করি। যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয় একটা এরিয়ার উপরে, ধরো এই লেন্থের উপরে, এল লেন্থের উপরে ডব্লিউ কিলোনিউটন পার মিটার, এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে ইকুয়াল ম্যাগনিটিউডের, তো সেটার টোটাল ইম্প্যাক্ট আমরা একটা ফোর্স দ্বারা আসলে রিপ্লেস করতে পারি, যেটাকে আমরা বলতে পারি যে এটার ম্যাগনিটিউড হচ্ছে পি ইকুয়াল টু সে ডব্লিউ টাইমস হচ্ছে এল। আমরা কিন্তু আগের এক্সাম্পল গুলাতে তাই করলাম, দেখো আগের এক্সাম্পল যেটা করেছি সেটাতে এটাই করেছি, এই যে বিমের রিয়াকশন নির্ণয় করলাম যে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট, এটা যেহেতু দেখো লোডটা যেহেতু রেক্টেঙ্গুলার, আর এই, তাহলে আমি এভাবেও বলতে পারি যে আমার এইটার এই ইন্টেন্সিটি, এই হাইটটা হচ্ছে ডব্লিউ, আর লেন্থ যদি এল হয়, তাহলে এটা যদি রেক্টেঙ্গেল হয় তাহলে এই টোটাল লোড পি এটা হবে এই রেক্টেঙ্গেলের এরিয়া। তার মানে রেক্টেঙ্গেলের এরিয়া আমরা জানি উইথ টাইমস হচ্ছে লেন্থ টাইমস উইথ। তো লেন্থ হচ্ছে এল আর উইথ হচ্ছে ডব্লিউ, তো এই দুইটার গুণফল এটাই হচ্ছে তার, মানে এরিয়াটাই হচ্ছে তার লোড। অনুরূপভাবে এই ট্রায়াঙ্গুলার লোডের জন্য আমি এই ট্রায়াঙ্গুলার লোডের ইম্প্যাক্টটাকে একটা কনসেন্ট্রেটেড লোডে, এটা ট্রায়াঙ্গুলারলি লিনিয়ারলি ভ্যারিং লোড বলতে পারি আমরা, বা এটা দেখতে ট্রায়াঙ্গুলারের মতো এজন্য ট্রায়াঙ্গুলার লোডও বলা হয়, অ্যাকচুয়ালি এটা লিনিয়ারলি ভ্যারিং লোড। সো এরকম যদি হয় সেটাকেও একটা লোড কনসেন্ট্রেটেড লোড দ্বারা এর ইম্প্যাক্টটাকে আমরা রিপ্লেস করতে পারি, কিন্তু দেখো কিভাবে।
এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমরা যে এই যে লোডটা পি ক্যালকুলেট করলাম সেটার লোকেশনও তোমাকে এক্সাক্টলি সেন্ট্রয়েডে, এই রেক্টেঙ্গেলের যে সেন্ট্রয়েড সেই সেন্ট্রয়েডে বসাতে হবে। তো এটা আমি বুঝতেই পারছি যে এখানে যে লেন্থ আছে সেই লেন্থের ঠিক হাফ লেন্থে রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড হয় ঠিক হাফ লেন্থে। তার মানে এটা এই লেফট সাইড থেকে কত ডিসটেন্স এই পি ফোর্স কাজ করবে? L/2 তে। তো ট্রায়াঙ্গুলার লোড যদি হয় বা এই যে ইউনিফর্মলি ভ্যারিং লোড যদি হয় সেটার জন্য কি করব? এটার ক্ষেত্রেও ওই একই প্রিন্সিপাল আমরা এপ্লাই করতে পারি। আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই লোডটার আসলে এভারেজ হাইট নিয়ে ফেলি। তার মানে এটা ঠিক এই মাঝ বরাবর এমন একটা রেক্টেঙ্গেল করে ফেলবো। তাহলে তার এভারেজ হাইটটা তখন কত আসবে? এই পাশে হচ্ছে 0 হাইট আর ওই পাশে ধরো এইটা হচ্ছে এই ইনটেনসিটিটা হচ্ছে W। তাহলে এভারেজ হাইট কত হয় বা এই হাইটটাই আরকি এভারেজ হাইট হয় W/2। তার মানে হচ্ছে W/2 আরকি। তো আমরা এটাকে ইকুইভ্যালেন্ট এই যেরকম রেক্টেঙ্গেলে কনভার্ট করি তার সাথে এল যদি এখন গুণ করে দেই তাহলে টোটাল ফোর্স পি পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমার পি এর ফোর্স আসতেছে W/2 টাইমস হচ্ছে এল। রিমেম্বার ডব্লিউ হচ্ছে এই যে এইখানকার ইন্টেন্সিটি। তো এক্ষেত্রে এখন যেটা করণীয় দেখো, আমি একটু আগে বললাম যে আমরা এই রেক্টেঙ্গেল যদি হয় তাহলে রেক্টেঙ্গেলের এরিয়া নিতে পারি, তাহলে ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া নিলেও একইভাবে আসবে। ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা নির্ণয় করি কিভাবে? আমাদের ফর্মুলা জানা আছে যে হাফ টাইমস বেজ টাইমস হচ্ছে হাইট, এইভাবে নেই। তো এখানেও তাই, হাফ টাইমস বেজ হচ্ছে এল টাইমস হাইট হচ্ছে ডব্লিউ, তার মানে আলটিমেটলি দেখো WL/2 আসছে। সো এভাবে নিতে পারো। অনুরূপভাবে ট্রাপিজয়েডাল লোড যদি থাকে, আমরা এইভাবে যদি দেখাতে চাই একটা এরিয়ার উপরে বা একটা লেন্থের উপর এরকম ট্রাপিজয়েডাল লোড আছে, এই পাশের ইন্টেন্সিটি W2, এই পাশের ইন্টেন্সিটি W1। লেন্থ যদি এল হয় তাহলে এটার ইন্টেন্সিটি টোটাল যে লোডটা পি সেটা কিভাবে নির্ণয় করব? পি হবে, এটাকে আমরা দেখো এরকম দুইটা সেগমেন্টে ভাগ করে ফেলতে পারি। একটা হয় এই যে নিচের রেক্টেঙ্গেল আর উপরের এইটুকু হবে একটা ট্রায়াঙ্গেল যার এই যে এই হাইটটুকু হবে তাহলে W2 মাইনাস W1। তাহলে এটার টোটাল ইম্প্যাক্টটা হবে আলটিমেটলি এই রেক্টেঙ্গুলারের লেন্থ W1 টাইমস এল, রেক্টেঙ্গুলারের এরিয়া প্লাস হচ্ছে ট্রায়াঙ্গুলারের এরিয়া হাফ টাইমস এল টাইমস হচ্ছে W2 মাইনাস W1। তো এটা যদি তুমি সামেশন করে ফেলো তাহলে দেখো এরকম আসে হাফ টাইমস W1 প্লাস W2 টাইমস হচ্ছে এল। তার মানে হাইটের অ্যাভারেজ, দুইটা অ্যাভারেজ হাইট, এই যে দুইটার অ্যাভারেজ হাইট এমন বরাবর নিয়ে ফেললাম, তাকে একটা ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গেল দ্বারা কনভার্ট করলাম। এই যে হাইটের অ্যাভারেজ W1 প্লাস W2/2 টাইমস হচ্ছে লেন্থ দ্বারা গুণ করলে। তো এসব বিষয় আমার মনে হয় তোমরা আগে থেকেও একটু জানো, বাট এখানে আমরা এই যে এটা যে রিপ্লেস করতে পারি সেটা দেখালাম। অনুরূপভাবে আমি পি ফোর্স শুধু নির্ণয় ম্যাগনিটিউড নির্ণয় করলে হবে না, এটার লোকেশনটাও কিন্তু ঠিক ঠিক করতে হবে। তো এই ফোর্সটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে? এই ট্রায়াঙ্গেলের যে সেন্ট্রয়েড সেটা দিয়ে পাস করবে। তো তোমরা জানো যে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কোথায় হয়? এরকম যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এই ডিসটেন্স বি আর এই ডিসটেন্স যদি এইচ হয়, এটা সেন্ট্রয়েড হয় এরকম এক জায়গায়। তার মানে এই ডিসটেন্সটা হয় হচ্ছে 1/3 অফ বি। আবার এই হাইট যেটা এই নিচের থেকে এটা হয় 1/3 অফ এইচ। তাহলে উপর থেকে এটা হচ্ছে 2/3 অফ এইচ আর এই দিক থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 2/3 অফ বি। তো এভাবেই দেখো আমরা এটারও লোকেশনটা এইভাবে ডিস্ট্রিবিউট করব। তো তাহলে এখানে যে ম্যাগনিটিউড দেওয়া আছে এই প্রবলেমের জন্য 3 কিপ পার ফিট, তাহলে এই টোটাল ফোর্স পি ইকুয়াল টু কত হচ্ছে? WL/2। তার মানে W হচ্ছে 3, L হচ্ছে 18 ফিট ডিভাইডেড বাই 2, তাহলে করলে হয় 3 18 54/2 মানে হচ্ছে 27 কে। দেখো এই যে 27 কে আসছে সেটা এখানে এই ফোর্স দেখানো আছে। এখন এটা লোকেশন কোথায় হবে? লেফট ফেস থেকে কত দূরে বা রাইট ফেস থেকে কত দূরে? আমরা দেখলাম যেটা হয় হচ্ছে যদি রাইট ফেস থেকে হয় তাহলে হবে হলো 1/3 ডিস্টেন্সে। সো 1/3 অফ 16 18 ফিট করলে হয় কত? 6 ফিট। আর লেফট সাপোর্ট থেকে হবে 2/3 অফ বেস লেন্থ, তার মানে 2/3 অফ 18 ফিট করলে 12 ফিট। তো এভাবে আমি যদি ম্যাগনিটিউড এবং লোকেশন দ্বারা কোন একটা ডিস্ট্রিবিউটেড লোড বা ইউনিফর্মলি ভ্যারিং লোড অথবা ট্রাপিজয়েডাল শেপ লোড এগুলাকে আমরা এরকম রিপ্লেস করতে পারি, তাহলে এটার টোটাল ইম্প্যাক্টটা কিন্তু আলটিমেটলি সেম আসবে। আবার সব ক্ষেত্রেই কিন্তু এই কাজ করা যাবে না, সেটাও আমরা দেখবো হয়তো আজকের ক্লাসেই শেষের দিকে চলে আসবে সেগুলাও। তো দেখো আমরা এটা রিপ্লেস করলাম, সেটাই হচ্ছে আমার সাপোর্ট রিঅ্যাকশনে আমাকে হেল্প করলো। এখন এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে আমরা এই যে এরকম করে ফেললাম, আলটিমেটলি এইটার থেকে এখন আমি সামেশন অফ R1 আর R2 যদি নির্ণয় করতে চাই, এখানে যে R1 9 কিপ আর R2 18 কিপ নির্ণয় করেছে কিভাবে?
সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট R2 নাও, তাহলে R1 পেয়ে যাবে। অনুরূপভাবে সামেশন অফ, এটা আমি করে দেখাবো কিনা, একটা দেখাই। R2 তে মোমেন্ট নিলাম এবং আমি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরলাম ধরো, তাহলে R2 এর রেসপেক্টে এই যে R1 যেটা সেটা দিবে ক্লকওয়াইজ মোমেন্ট, R1 টাইমস এটার ডিসটেন্স হচ্ছে 18 ফিট, আর এই R2 এর রেসপেক্টে 27 কিপ দিবে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে সেটা নেগেটিভ, 27 টাইমস হচ্ছে 6। এছাড়া আর কোনো মোমেন্ট কিন্তু নাই এখানে, ইকুয়াল টু 0। তাহলে R1 ইকুয়াল টু, ক্যালকুলেট করে দেখো, 9 কিপ আসে। 3 6, হ্যাঁ 9 কিপ চলে আসে। তাহলে এখন আমি R1 পেয়ে গেলাম। এখন জাস্ট সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 করো, তাহলে R1 প্লাস R2 ইকুয়াল টু হবে 27 কিপ। R1 তুমি জানো 9 কিপ, তাহলে R2 কত? 27 মাইনাস 18, তাহলে 27 মাইনাস 9, তার মানে হচ্ছে 18 কিপ। তো এভাবে তুমি নির্ণয় করে নিতে পারো। সো এভাবে আমি যখন ফ্রি বডি করে ফেললাম প্লাস সাপোর্ট রিঅ্যাকশনও করে ফেললাম, এখন আমাকে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা আসলে দেখো, এটা যে বললাম যে সব ক্ষেত্রেই এই এই ফোর্সটা দিয়ে তুমি করতে পারবে না, সেটার জন্য আসলে এই এক্সাম্পলটা দেখানো। ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা একটু দেখি। সেগমেন্ট এসি উইল বি কনসিডার্ড সিন্স ইটস ইল্ড দ্য সিম্পলেস্ট সলিউশন। আমাকে সি পয়েন্টে আসলে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে হবে। তো তার জন্য সি পয়েন্টে আমি কাট করে ফেলবো, কাট করে আইদার রাইট সাইড কনসিডার করব আর লেফট সাইড কনসিডার করব। তো লেফট সাইডে ফোর্স কম আছে এবং স্প্যানও কম, সেজন্য আমরা লেফট সাইডে নিব। তো এখানে দেখো এই যে ফ্রি বডি সি তে লেফট সাইডটা দেখানো হলো। সাপোর্ট রিঅ্যাকশন আমরা পেয়েছি 9 কিপ। এটার উপরে এই যে এতটুকু এরিয়াতে ডিস্ট্রিবিউটেড লোড আছে, আর এখানে এই যে শিয়ার ফোর্স যেটা নির্ণয় করব সেটা ভিসি ডাউনওয়ার্ড দেখালাম। এখানকার অ্যাক্সিয়াল ফোর্স এই যে দেখো রাইট ওয়ার্ড দেখিয়েছে পজিটিভ সেন্সে, আবার মোমেন্ট এন্টি ক্লকওয়াইজ দেখিয়েছে পজিটিভ সেন্সে নেওয়ার জন্য। এখন কথা হলো এই যে 3 কিপ আর এই যে 1 কিপ পার ফিট, এটা কিভাবে নির্ণয় করে নিলাম। সি সেকশনে আসলে হাইট কত, আমি যেটা এখানে কাট করলাম, এই বরাবর যে আমি কাট করেছি, এই পয়েন্টে আমার এই লোডের ইন্টেন্সিটি কত, সেটা আমি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আসলে নির্ণয় করে নিতে পারবো। কোন কোন সিমিলার ট্রায়াঙ্গেল? দেখো টোটাল স্প্যানের 18 ফিট স্প্যানে এই হাইট আছে হচ্ছে 3 কিপ, 3 কিপ পার ফিট, 3 কিপ পার ফিট। তাহলে লেফট সাপোর্ট থেকে সি সি পয়েন্টের ডিসটেন্স কতটুকু? লেফট সাপোর্ট থেকে সি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 6 ফিট। তাহলে এখান থেকে 6 ফিট ডিসটেন্সে, এইটুকু যদি 6 ফিট ডিসটেন্স হয়, তাহলে এখানে ম্যাগনিটিউড এটা কত আমি নির্ণয় করতে চাই, সেটাকে আমি ধরো এখানে ডব্লিউ ধরে নিলাম, সেইটাই আমি নির্ণয় করব। তো এটার জন্য আমি সিমিলার ট্রায়াঙ্গেল কনসিডার করব। একটা হলো এই বড় ট্রায়াঙ্গেল, এই বড়টা, আরেকটা নিব হচ্ছে এই ছোটটা, এই যে এটা, এই দুইটার সিমিলার ট্রায়াঙ্গেল নিব। তাহলে আমি W/6 যদি লিখি, তাহলে এখানে লিখতে হবে 3/8, 3/18। তাহলে W ইকুয়াল টু কত আসে? 3/18 টাইমস 6, তার মানে হচ্ছে 3 6 18, 18 কেটে গেলে থাকে হচ্ছে 1। তাহলে দেখো ওই পয়েন্টে W এর ম্যাগনিটিউড হবে 1 কিপ পার ফিট। ঠিক আছে, এভাবে আমরা এইটার হাইট, এই পয়েন্টের হাইট যে 1 কিপ পার ফিট নির্ণয় করে নিলাম। তো সেইটার ইম্প্যাক্টটাকে আসলে যে আবার সেন্ট্রয়েডে যদি রিপ্লেস করতে চাই, এখন এই লেন্থ হচ্ছে 6 ফিট, আর এই পয়েন্টে এটার পি কত, পি যদি নির্ণয় করতে চাই, তাহলে WL/2। তো W হচ্ছে এখানে 1, L হচ্ছে 6 ফিট বাই 2, তার মানে 3 কিপ। আর এটা কাজ করবে কোথায়? এই রাইট সাপোর্ট থেকে দেখো 6 ফিটের 1/3, তার মানে 2 ফিটে, আর লেফট সাপোর্ট থেকে 2/3 অফ 6 ফিট, তার মানে 4 ফিটে, এরকম হবে। তো এই এটার জন্য এখন আমি ইকুইলিব্রিয়াম অফ ইকুয়েশন অ্যাপ্লাই করে আমি সি পয়েন্টের মোমেন্ট এবং শিয়ার নির্ণয় করে ফেলবো। কিভাবে? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নাও এবং আপওয়ার্ড ফোর্স পজিটিভ ধরে নাও। আপওয়ার্ড ফোর্স কাজ করছে 9 কিপ আপওয়ার্ড, এই যে 3 কিপ ডাউনওয়ার্ড, আর ভিসি সেটাও ডাউনওয়ার্ড, তাহলে এখানে ভিসি পেয়ে গেলাম 6 কিপ। এখানে আরেকটা পয়েন্ট হাইলাইট করার মতো যে আমি ভিসি ধরেছিলাম ডাউনওয়ার্ড এবং ক্যালকুলেশনে ভ্যালুটা পজিটিভ আসছে, তার মানে ভিসি কিন্তু যে ডিরেকশনে ধরেছি সেই ডিরেকশনেই কাজ করতেছে। লেফট ডিরেকশনে, লেফট সাইডে, এই বিমের লেফট সাইডে এটা লেফট ডাউনওয়ার্ড কাজ করলে, রাইট সাইডে কিন্তু এটা আপওয়ার্ড কাজ করবে। রাইট সাইড সেকশন যদি এখানে দেখাই, তাহলে শেয়ার ফোর্স বিসি এখানে হবে কিন্তু আপওয়ার্ড। ঠিক আছে, অনুরূপভাবে সি পয়েন্টে মোমেন্ট নিলাম এবং এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ নিচ্ছি।
তাহলে 9 টাইমস সি পয়েন্টের রেসপেক্টে দেখো এই 9 কিপ দিবেন ক্লকওয়াইজ মোমেন্ট, সেটা নেগেটিভ এবং তার মোমেন্টাম 6 ফিট। অনুরূপভাবে এই পয়েন্টের রেসপেক্টে এই যে 3 কিপ লোড যেটা সেটা দিবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে সেটা পজিটিভ। এবং এই সি পয়েন্টের রেসপেক্টে দেখো এমসি যেটা ধরেছি সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে ধরা ছিল, তাহলে সেটাও পজিটিভ। তো এভাবে আমি এমসি পেয়ে গেলাম পজিটিভ 48 কি ফিট। তার মানে আমি মোমেন্ট এখানে যেটা ধরেছি সেটা হচ্ছে যে ডিরেকশনে ধরেছি সেই ডিরেকশনে আছে। তো আমি যে ডিরেকশনে ধরলাম, এই যে আমার একটা সেকশন, এটার মনে মনে আমি ধরতে পারি যে এটার লেফট সাপোর্ট আসলে ফিক্সড আছে, আর এখানে মোমেন্ট এমসি অ্যান্টি ক্লকওয়াইজ পেয়েছি, তাহলে এটার ডিফর্ম শেপটা কেমন হবে, বেন্ডিং আফটার বেন্ডিং এটার শেপ কেমন হবে, এই যে অনেকটা এরকম হয়ে যাবে দেখো। তো এরকম হলে তার মানে দেখো টপ সাইড কনকেভ হচ্ছে আর নিচের সাইড কনভেক্স হচ্ছে, তাহলে এখানে এই রিজিয়নে আসলে কি ধরনের পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে, পজিটিভ। সো এটা তোমার টপে কম্প্রেশন এবং বটমে টেনশন ক্রিয়েট করছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। এবং আমরা ক্যালকুলেশনও করে দেখলাম, এই যে দেখো যে ডিরেকশনে ধরেছিলাম সেই ডিরেকশনে পজিটিভ বেন্ডিং মোমেন্টই দিয়েছে। সো এভাবে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে পারি। এখানে একটু লেখাটা পড়ি, কমেন্টে কি বলছে। দিস প্রবলেম illustrates the importance of keeping the distributed loading on the beam until after the beam is sectioned। মানে তুমি যদি এখানে যেটা বলতে চাচ্ছে একটু পড়ে শেষ করি, তারপর আমি এক্সপ্লেন করছি। ইফ দ্য বিম ইন ফিগার 43b 43b, এই যে এটা এই ফিগারটা, if the beam in figure 43b were sectioned at C, the effect of the distributed load on the segment AC would not be recognized and the result will be BC equal to 9 kip and MC equal to 54 kip feet। তো আমি যে জাস্ট সাপোর্ট রিঅ্যাকশন নির্ণয় করার জন্য এটা যে সিম্পলিফাই করে এরকম রিপ্রেজেন্ট করলাম, এখন কি আমি সি পয়েন্টে, এখানে যে সি পয়েন্ট আছে সেই পয়েন্টে রিঅ্যাকশন নেওয়ার জন্য এই বরাবর এখন কাট করে আমি শুধু এই লেফট সাইড কনসিডার করতে পারবো? দ্য অ্যান্সার ইজ নো। তাহলে এই বরাবর যদি আমি নিতাম তাহলে দেখো বিসি কত আসতো, লেফট সাব শুধুমাত্র এই 9 কিপ কাজ করছে, তাহলে বিসি আসতো 9 কিপ। আর মোমেন্ট এট সি কত হতো, মোমেন্ট এট সি হতো 9 টাইমস 6, দ্যাট মিন্স 54 কিপ ফিট। কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি কত পেলাম দেখো, অ্যাকচুয়ালি পেলাম হচ্ছে 6 কিপ এন্ড 48 কিপ ফিট। সো মানে তোমাকে কতক্ষণ আসলে ডিস্ট্রিবিউটেড লোড ওই অবস্থায় রাখতে হবে খেয়াল করে দেখো, ঠিক আছে। এই পার্থক্যটা বোঝানোর জন্যই এই প্রবলেমটা আসলে দেখানো। তো আমার মনে হয় আমরা এই যে এই ফিগার ড্র না করেই ডিরেক্টলি এটার রিয়াকশন নির্ণয় করতে পারি। সো তোমাদের আসলে এটা করার প্রয়োজন হবে না, আমার মনে হয় তোমরা এটা তো অভ্যস্ত না যতদূর তোমাদের নলেজ আছে। আহ এটাও আর একটা এক্সাম্পল আমরা একটু দেখে যেতে চাই। হ্যাঁ, সো এটাও আর একটা ফ্লোর প্রবলেম। দেখো খুবই সিম্পলি আমরা এগিয়ে যাব। The 9 key force in figure 44A is supported by floor panel DE। এই যে এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এই ফ্লোর প্যানেল যেটা সেটা ক্যারি করতেছে, এবং তার দেখো এখানে যে আই বিম দ্বারা এই ফ্লোর প্যানেল গুলাকে সাপোর্ট দেওয়া আছে। আর এই আই বিম কে সাপোর্ট প্রোভাইড করছে আর একটা গার্ডার যেটা হচ্ছে এসি। সেই গার্ডারের সি পয়েন্টে আমি যদি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে চাই তাহলে কিভাবে আমাকে করতে হবে, এটাই আমাদেরকে বলা হচ্ছে। সো স্টেটমেন্ট এরকম, the 9 key force in figure 44A is supported by floor panel DE which in turn is simply supported at its ends by floor beams। এগুলো হচ্ছে যে ফ্লোর বিম, আই বিম যেটা। These beams transmit their loads to the simply supported girder AB। গার্ডারটা দেখো যে দুই পাশে যে সাপোর্ট আছে তার মাধ্যমে সিম্পল সাপোর্ট আছে। Determine the internal shear and moment acting at point C in the girder। তো তার জন্য আমাকে দেখো এই ফ্লোর থেকে কিভাবে ফ্লোর বিমে লোড নিয়ে আসতে হবে, সেই বিম থেকে কিভাবে গার্ডারে যাবে, আমরা প্রথম এক্সাম্পলটাতে যা দেখেছি সেটাই আসলো এখানে। সো এটাকে যে 9 কিপকে দেখো, এই 9 কিপের দুই পাশে যে সাপোর্ট, এটা একটা সাপোর্ট প্রোভাইড করবে, এটাও সাপোর্ট প্রোভাইড করবে। এই ফ্লোর বিমের যে রিঅ্যাকশন সেটাই হচ্ছে ওই বিমের জন্য সাপোর্ট। তো 9 কিপ লেফট সাপোর্ট থেকে 2 ফিট ডিস্টেন্সে যে কাজ করছে, রাইট সাপোর্ট থেকে 4 ফিটে কাজ করছে, তাহলে লেফট রিঅ্যাকশন কত, রাইট রিঅ্যাকশন কত।
আমরা বলতে পারি খুব সিম্পলি এই পয়েন্টে মোমেন্ট নাও, তাহলে লেফট রিয়াকশন পাবে। অথবা 9 কিপের দেখো 9/4 টাইমস হচ্ছে ডিভাইডেড বাই টোটাল লেন্থ, এটা হচ্ছে 6 ফিট। এভাবে করলেও কিন্তু এই লেফট রিয়াকশনটা পাবে। এটা হচ্ছে লেফট রিয়াকশন। ঠিক আছে, অনুরূপ ভাবে এই রাইট রিয়াকশন যদি চাও তাহলে 9 টাইমস 2 ফিট ডিভাইডেড বাই টোটাল লেন্থ 6 ফিট, এভাবে করলে রাইট রিয়াকশনটা পাবে। মানে আমি যদি এই লেফট রিয়াকশন চাই তাহলে তার ডান পাশের যে ডিসটেন্স একটা ফোর্সের জন্য দুই পাশে সাপোর্ট থাকলে এইভাবে নিতে পারি সিম্পলি। অথবা এটা কিন্তু আসলে আলটিমেটলি এই রাইট সাপোর্টে মোমেন্ট নিলে লেফট সাপোর্টেরটা পাবা এই যে ইকুয়েশনে আসবে বেসিক্যালি R1, আর এই এটা হচ্ছে R1, এটা R2 হলে R2 এইভাবে পাওয়া যাবে। তো মোমেন্ট নিয়ে এলেই কিন্তু আলটিমেটলি এভাবেই আসবে। তো নির্ণয় করে ফেললাম, এবং এই রিয়াকশনই দেখো তাহলে এই বিমের মাধ্যমে আসলে গার্ডারের উপরে পাস হয়ে যাবে। ঠিক আছে না, এই ফ্লোর বিমের মাধ্যমে গার্ডারের উপরে পাস হয়ে যাবে। তাহলে গার্ডারের উপরে লোড আসতেছে কিন্তু এই দুইটা পয়েন্টে। এখন আমি তাহলে এটার সি পয়েন্টের মোমেন্ট শিয়ার নির্ণয় করে ফেলতে পারবো। সি পয়েন্ট দেখো লেফট সাপোর্ট থেকে 15 ফিট ডিস্টেন্সে আছে। সো আমি এই যে এই পয়েন্টটা হলো 12 ফিট, এখান থেকে এইটুকু 6 ফিট, তাহলে সি পয়েন্ট হবে যে ঠিক মাঝ পয়েন্টে। দেখো এই যে এই 6 কি ফ্লোর থেকে, এই যে 6 কি ফ্লোর থেকে আরো 3 ফিট ডিস্টেন্সে তোমার পয়েন্ট হচ্ছে সি। তো এখন আমার এই লোডের জন্য প্রথমে আসলে এই গার্ডারের যে রিয়াকশন, এই যে গার্ডারের যে সাপোর্ট আছে সেই রিয়াকশন নির্ণয় করে নিতে হবে। তো তার জন্য কি করব, এটা আমি ধরলাম R1, এটা ধরলাম R2, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট R2 করো, দেখো এখানে R1 পেয়ে যাবে। অনুরূপভাবে ভার্টিক্যাল ফোর্সের রিয়াকশন ইকুইলিব্রিয়াম করলে R2 ও পেয়ে যাবে। তো R1 R2 জানা হয়ে গেল, এবং তাদের ম্যাগনিটিউড আসছে 3.75 কিপ লেফট সাপোর্টের আর 5.25 কিপ রাইট সাপোর্টের। তো আমি তাহলে সি পয়েন্টের রেসপেক্ট আইদার লেফট পার্ট নিব অথবা রাইট পার্ট নিব, যেটা কনভেনিয়েন্ট। সাধারণত লেফট পার্ট নিতেই আমরা বেশি অভ্যস্ত, কিন্তু তুমি রাইট পার্ট নিলে যা আসবে লেফট পার্ট নিলেও কিন্তু তাই আসবে। অবশ্য এখানে কথা আছে, তুমি যদি রাইট পার্ট দেখাতে, ফর এক্সাম্পল আমি যদি এটারই রাইট পার্টের কথা বলি, তাহলে রাইট পার্ট এখানে আমার রাইট সাপোর্টের রিয়াকশন আছে 5.25 কিপ। রাইট পার্ট যদি এখানে নিতাম সি এর ডান পাশে, তাহলে 3 ফিট ডিস্টেন্সে এইটুকু হলো, আমরা উপরে ফিগার থেকে দেখে আসি, 15 ফিট, 24 ফিট থেকে 15 গেলে আরো থাকে হচ্ছে 9 ফিট, তাহলে এইটুকু হতো 9 ফিট। আর এই 3 ফিট ডিস্টেন্স আমি তখন এখানে কাট করতাম। তো এই কাট সেকশন এখন আমি অ্যাক্সিয়াল ফোর্স কোন দিকে দেখাতাম, লেফটওয়ার্ড কিন্তু, যদি রাইট পার্ট নেই। অনুরূপভাবে শিয়ার ফোর্স কোন দিকে দেখাতাম, শিয়ার ফোর্স পজিটিভ হতে হবে এই যে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ রোটেশনের জন্য, তাহলে বিসি তখন দেখাতাম আপওয়ার্ড কিন্তু। আর এই রাইট সেকশন কনসিডার করলে মোমেন্ট তখন দেখাতাম কোন ডিরেকশনে, এই যে দেখো এমসি দেখাতাম ক্লকওয়াইজ ডিরেকশনে, রিমেম্বার। সো লেফট পার্ট নিলে এই যে কাট সেকশন সেখানে মোমেন্ট শিয়ার ফোর্স অ্যাক্সিয়াল ফোর্স যে ডিরেকশনে নেব, রাইট সেকশন নিলে ঠিক তার অপোজিট ডিরেকশনে কনসিডার করতে হবে। ঠিক আছে, মানে পজিটিভটা নেওয়ার জন্য। তো এভাবে আমরা এই যে ফ্রি বডিটা পেয়ে গেলাম, লেফট সেকশনটা কনসিডার করে এখানে করা হয়েছে, আমি আর এত ডিটেইলে যাচ্ছি না। এখন আমরা একটা নতুন টার্মে চলে আসব, শিয়ার এন্ড মোমেন্ট ফাংশনস। সো আমরা আসলে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। তো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হলে দেখো থ্রু আউট দ্য বিম, আমরা হয়তো উপরের এক্সাম্পল গুলোতে যে কোনো একটা পয়েন্টে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করেছি। আমার বিমের লেন্থ যদি 24 ফিট হয়, তাহলে আমি প্রতি 1 ফিট পর পর এরকম শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করে ফেলতে পারি। তার মানে আমি তখন 24টা পয়েন্টে, লেন্থ বরাবর 24টা পয়েন্টে, এদিকে আমি এক্স ধরো লেন্থ দেখাইলাম 1 ফিট 2 ফিট 3 ফিট 4 ফিট 5 ফিট 6 ফিট, আর এই ভার্টিক্যাল ডিরেকশনে শিয়ার ফোর্স দেখালাম এফ। তো এই 1 ফিটে শিয়ার ফোর্স কত পেয়েছি ক্যালকুলেশনের পরে সেই পয়েন্টটা প্লট করলাম, এবং এটা স্কেলে গ্রাফে প্লট করতে হবে। অনুরূপভাবে একটু 0.2 তে শেয়ার ফোর্স কত সেটা বসালাম, 3 তে শেয়ার ফোর্স কত, 0 তে কত, এগুলা পেয়ে এভাবে মানে প্রত্যেকটা ডিস্টেন্সে তাহলে আমি শেয়ার ফোর্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো সেগুলাকে যদি আমি এবং এভাবে স্ট্রেট লাইন বা স্মুথ লাইন দ্বারা কানেক্ট করি, তাহলে এই যে ডায়াগ্রামটা পাবো সেটাকে আমরা বলবো শেয়ার ফোর্স ডায়াগ্রাম। অনুরূপভাবে আমি যদি এই এক্স এর রেসপেক্টে বিমের লেন্থ বরাবর প্রতিটা পয়েন্টে
1 ফিটে বা 2 ফিটে বা 0.1 ফিটে এইভাবে যদি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করি এম, এবং সেগুলোকে যদি এভাবে প্লট করি এবং আলটিমেটলি এদেরকে যদি এরকম ভাবে কানেক্ট করি, তাহলে একটা ডায়াগ্রাম পেয়ে যাচ্ছি, কার্ভ বা একটা লাইন পেয়ে যাচ্ছি, সেটাকে আমরা তখন বলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। অনুরূপভাবে অ্যাক্সিয়াল ফোর্সের জন্য পাবো। তো আমরা সেখানেই যাচ্ছি, কিন্তু দেখো কিভাবে আসলে এটাকে সহজ করা যায়। আমি আসলে এই বিমের দেখো 24 ফিট লেন্থ আছে, আমি কি প্রতি 1 ফিট পর পর নিব, নাকি প্রতি 2 ফিট পর পর নিব, নাকি জাস্ট এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে নিব, কোন কোন পয়েন্টে আসলে আমাকে ক্যালকুলেট করলে হবে, নাকি আমি জাস্ট প্রতি 1.1 ফিট ডিস্টেন্সে নিব, নাকি 0.001 ফিট ডিস্টেন্সে নিব প্রত্যেকটা পয়েন্টে। তো তুমি যত ক্লোজার সেকশন নিবা তত কিন্তু বেশি ক্যালকুলেশন তোমার প্রয়োজন হবে, হাতে হয়তো একসময় ক্যালকুলেশন করা সম্ভব হবে না। তো সেই দিকেই আমরা যাচ্ছি আসলে, যে কিভাবে আহ, আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খুব অল্প ক্যালকুলেশনের মাধ্যমেই করতে পারি। তুমি যদি এক্স্যাক্টলি অ্যাকুরেট কার্ভ চাও, অ্যাকুরেট শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চাও, তাহলে তোমাকে এই সেকশন গুলা খুব কম স্পেসিং এ নিতে হবে, হয়তো 0.1 ফিট, আমি বলবো 0.1 ফিট না, বরং 0.001 ফিট ডিস্টেন্সে নাও, তাহলে খুব কাছাকাছি পয়েন্ট পাবে, তখন তাদের মাঝে স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করলে কোনো অসুবিধা হবে না। এমন যদি হয় যে আমি এই বিমটার জাস্ট 2টা পয়েন্টে আসলে শিয়ার ফোর্স ক্যালকুলেট করেছি, 2 সাপোর্টে আর মাস পয়েন্টে, তো এখানে এরকম একটা পেলাম আর এখানে এরকম অর্ডিনেট পেয়েছি, ধরো এদেরকে কানেক্ট করলে এরকম একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আসলো ফর এক্সাম্পল। তো এই দুইটাকে আমি স্ট্রেট লাইন দ্বারা কিন্তু কানেক্ট করেছি, কিন্তু আমি যদি এমন পাই যে আসলে এখানকার ফোর্স ম্যাগনিটিউড মানে খুব কম ডিস্টেন্সে যদি নিয়ে আরো অনেকগুলা পয়েন্ট পাই, তখন দেখো এটা হচ্ছে স্ট্রেট লাইন না হয়ে বরং এরকম একটা কার্ভ হয়ে যাবে। এগুলো আমি স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করব, কিন্তু আলটিমেটলি এটা এরকম কার্ভ হয়ে যাচ্ছে। তাহলে দেখো পার্থক্যটা কি, তুমি যত কম পয়েন্ট নিবা তাদের মাঝে কিন্তু এই যে ইনঅ্যাকুরেসির পরিমাণটা, ক্যালকুলেশনটা বা অ্যাপিয়ারেন্সটা আসলে একটু গ্রস হবে, তার মানে তার মাঝে কিছু এরর থাকতে পারে, কিন্তু অ্যাকুরেট ক্যালকুলেশনের জন্য তোমাকে অনেক ক্লোজলি সেকশন গুলো নিতে হবে। সো এত ক্লোজ সেকশন নিয়ে তো আসলে ডিজাইন ক্যারি আউট করা, তার মানে মানে কয়েক মাসের ব্যাপার হবে। সো সেটা আমরা অ্যাভয়েড করতে চাইলে খুব ক্লেভার ওয়েতে অল্প কিছু সংখ্যক পয়েন্ট নিয়েই কিভাবে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি সেই দিকে আমরা আসলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো তার জন্য এখন আমরা এই যে শেয়ার এন্ড মোমেন্ট ফাংশনে যাব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আসলে শেয়ার এবং বেন্ডিং মোমেন্ট ডিটেইল প্রতিটা বিম সেকশনের জন্য অঙ্কন করব। আগে আমরা ফাংশন মানে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টকে আমরা ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করতে চাই। এক্স এর রেসপেক্টে শেয়ার ফোর্স কেমন ভাবে ভ্যারি করে, ওয়াই এর রেসপেক্টে শেয়ার ফোর্স কেমন ভ্যারি করে। তোমরা জানো যদি স্ট্রেট লাইন হয় কোন একটা শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট, তাহলে এটার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স, যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে সি এর ভ্যালু 0। তো এরকম ইকুয়েশন দিয়ে আমরা লিখতে চাই। এমন যদি হয় যে এটার বেন্ডিং মোমেন্ট বা শেয়ার ফোর্স এর ইকুয়েশন এম এক্স স্কোয়ার হতে পারে, কিন্তু তো আমরা এই ফাংশন গুলো আসলে নির্ণয় করতে চাই যে থ্রু আউট দ্য লেন্থ, অ্যালং দ্য লেন্থ শেয়ার ফোর্স এর ম্যাগনিটিউড কিভাবে ভ্যারি করে, লেন্থের রেসপেক্টে কিভাবে ভ্যারি করে, সেটাই আসলে নির্ণয় করতে চাই, যাকে আমরা শেয়ার এবং মোমেন্ট ফাংশন বলবো। The design of a beam can requires a detailed knowledge of the variations of the internal shear force B and moment acting at each point along the axis of the beam. প্রত্যেকটা পয়েন্টই যদি নেই 24 ফিট লেন্থের একটা বিমে হয়তো আমি মিলিয়ন পয়েন্ট নিতে পারবো, 1000 পয়েন্ট নিতে পারবো। তো 1000 ক্যালকুলেশন আসলে হাতে করা সম্ভব না, কম্পিউটারে দিলেও সেটা অনেক সময় নেবে। সেটা এখানে বলছে যে এট ইচ পয়েন্ট আমাকে আসলে ডিজাইনের জন্য ক্যারি করতে হবে, যাতে করে আমি মোমেন্টের ভ্যারিয়েশনটা দেখতে পারি, শেয়ার ফোর্সের ভ্যারিয়েশন দেখতে পারি। সাপোর্টে শেয়ার ফোর্স আসবে হয়তো 100 কিপ ফর এক্সাম্পল, অথচ মিড স্প্যানে গিয়ে 0 কিপ হয়ে যাবে। তো সাপোর্টে 100 কিপের জন্য শেয়ার স্ট্রেংথ, শেয়ার এরিয়া এবং শেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলে, সেই রিইনফোর্সমেন্টই যদি তুমি মিড স্প্যানেও দাও, তাহলে তো আনইকোনমিক্যাল ডিজাইন হলো, যেখানে আসলে লাগবে না অথচ তুমি বেশি প্রোভাইড করতেছো। শুধু এটা আনইকোনমিক্যাল হবে না, কখনো কখনো তোমার সেকশনকে দেখবা যে আন্ডার রিইনফোর্সড আর ওভার রিইনফোর্সড কথা আছে, যে রিইনফোর্সমেন্ট আসলে কম দেওয়া, যা দেওয়া দরকার আন্ডার রিইনফোর্স সেকশনের জন্য, তার চেয়ে যদি তুমি বেশি দাও, সেটা কিন্তু ওভার রিইনফোর্সড হয়ে গিয়ে ক্যাটাস্ট্রফিক ফেইলিওর দিতে পারে। সো শুধুমাত্র আনইকোনমিক্যালি হয় না, কখনো কখনো এটা ডেঞ্জারাস ডিজাইনও হয়ে যায়। সো এ কারণে আমার এক্স্যাক্টলি
শিয়ার ফোর্স এবং মোমেন্ট অ্যালং দ্য লেন্থ অফ দ্য বিম অর ফ্রেম কিভাবে ভ্যারি করছে সেটা জানা খুবই জরুরি, ইম্পর্ট্যান্ট। সেটা আমরা করব। কেউ একজন হাত রেইজ করেছো, কোশ্চেন করতে চাইলে করতে পারো এখানে। আচ্ছা, শুনতে পাচ্ছ কিনা জানি না। দ্য ইন্টারনাল নরমাল ফোর্স ইজ জেনারেলি নট কনসিডার্ড ফর টু রিজনস। অ্যাক্সিয়াল ফোর্স আসলে কনসিডার করা হবে না কেন? One, in most cases, the loads applied to a beam act perpendicular to the beam axis and hence produce only internal shear force and bending moment. আমরা একটু আগে দেখেছি যে বিমের আসলে লঙ্গিটিউডাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাক্সিমাম সময় ফোর্স কাজ করে। সো অ্যাক্সিয়াল ফোর্স এখানে আসে না, শুধু শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টই আসে। For design purposes, the beam's resistance to shear and particularly to bending is more important than its ability to resist normal force. সো বিমটাকে আমরা আসলে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ক্যারি করার জন্যই স্পেসিফিক্যালি ডিজাইন করি বা ইউজ করি। অ্যাক্সিয়াল ফোর্স এখানে আসলে তার জন্য স্পেশাল প্রভিশন আছে, বাট সাধারণত অ্যাক্সিয়াল ফোর্স বিমে আসে না, এবং আসলেও শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউডের তুলনায় তার অ্যাক্সিয়াল ফোর্স খুবই কম হয়, নেগলিজিবল অ্যামাউন্টে, যেটা আমরা নেগলেক্ট করতে পারি। তোমার আরসি ডিজাইনে এগুলো আস্তে আস্তে সবই শিখবে। An important exception to this occurs, however, when beams are subjected to compressive axial force, since the buckling or instability that may occur has to be investigated. স্টিল বিল্ডিং এ দেখবা যে তোমার কলাম যেগুলো আমরা ইউজ করব সেই কলামে আসলে অ্যাক্সিয়াল ফোর্স থাকবে, আবার বেন্ডিং মোমেন্টও থাকবে। অনুরূপভাবে রিইনফোর্সড বিল্ডিং এও কলাম যেগুলো সেগুলোতে শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্সই আসবে না, সাথে সাথে বেন্ডিং মোমেন্টও আসবে। তো এটাকে স্টিলের রিইনফোর্সড কংক্রিটে দুই ধরনের ফিলোসফিতে ডিজাইন করা হয়। রিইনফোর্সড কংক্রিট এটাকে কলাম হিসেবেই ডিজাইন করব যতক্ষণ না এটার অ্যাক্সিয়াল ফোর্সের ম্যাগনিটিউড আসলে নেগলিজিবল হয়ে যায়। আর বিমে আসলে এটাকে বিম কলাম মেম্বার হিসেবে ডিজাইন করা হয়। ওগুলো পরের আলোচনা, আমরা পরে যাব। বাট এটা যে ইম্পর্টেন্ট হতে পারে কম্প্রেসিভ অ্যাক্সিয়াল ফোর্স ফর বিমের জন্য, সেটা আমি মিন করার জন্য বললাম। আবার কখনো কখনো কিছু বিম আসবে যেখানে আসলে অ্যাক্সিয়াল কম্প্রেশন খুব হিউজ হতে পারে, মানে রিটেইনিং স্ট্রাকচার ফর এক্সাম্পল, যেগুলোতে ল্যাটারাল প্রেসার আসে, একটা বিমে হরাইজন্টাল কম্প্রেশন চলে আসতে পারে। সেক্ষেত্রে এটাকে অবশ্যই কনসিডার করতে হবে। The variations of B and M as a function of the position X of an arbitrary point along the beam's axis can be obtained by using the method of sections discussed in section 4.1. আমরা একটু আগেই শিখেছি এগুলো। Here, however, it is necessary to locate the imaginary section or cut at an arbitrary distance x from one end of the beam rather than at a specific point. In general, the internal shear and moment functions will be discontinuous, or their slope will be discontinuous at points where the type or magnitude of the distributed load changes or where concentrated forces or couple moments are applied. এটা আসলে এক্সাম্পলে গেলে আরো ক্লিয়ার হবে এই স্টেটমেন্টটা, যে আমরা দেখব যে শেয়ার ফোর্সের ম্যাগনিটিউড, শেয়ার ফোর্স ফাংশনস উইল বি ডিসকন্টিনিউয়াস, তার মানে থ্রু আউট ইটস লেন্থ একটা ফাংশন দিয়ে হবে না। যেমন এই যে বিমটা দেখানো আছে, দেখো এই যে অংশে লোডিং আছে সেই অংশের জন্য এক ধরনের ফাংশন হবে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের জন্য। তার মানে এ থেকে বি পর্যন্ত আমি একই ফাংশন বা একই ইকুয়েশন ইউজ করে এর শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে পারবো। কিন্তু বি থেকে সি যখন যাব তখন আরেকটা ফাংশন লাগবে। আবার সি থেকে যখন ডি, মানে সি থেকে ডি লেন্থের মধ্যে যখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে চাইবো তখন তাদের জন্য আলাদা ইকুয়েশন লাগবে। সেটাই এখানে আসলে মিন করতে চাচ্ছে যে ফাংশনটা কন্টিনিউয়াস না, মানে একটা ফাংশন দিয়ে তুমি থ্রু আউট দা বিম এটা নির্ণয় করতে হয়তো মোস্ট অফ দ্য কেসে পারবা না। তো এই ভ্যারিয়েশনটা কোথায় কোথায় আসে? ডিউ টু চেঞ্জেস ইন লোড। যেমন এখানে সে লোড হঠাৎ করে ডিস্ট্রিবিউটেড লোড ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে এখানে চেঞ্জ ইন লোড আসছে। অনুরূপভাবে সি পয়েন্টে সেখানে হঠাৎ করে একটা কনসেন্ট্রেটেড লোড আসছে, এখানেও চেঞ্জ ইন লোড আসছে, এরপরে আবার নাই। সেই যেখানে যেখানে যে লোডিং চেঞ্জ আছে এক কথায় সেখানে সেখানে ফাংশন নতুন করে লিখতে হবে। Because of this, shear and moment functions must be determined for each region of the beam located between any two discontinuities of loading. For example, coordinates x1 x2, আমার মনে হয় এই কথাগুলো চলে আসছে, আমরা আর এগুলা নিব না। এখন আমি দেখো যে ফাংশন এর মাধ্যমে যদি এক্সপ্রেস করতে চাই শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টকে, তাহলে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এই থ্রু আউট দ্য লেন্থ এটার ফাংশন হবে। তো এই লেন্থকে আমি যে কখনো 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 না, আমরা কাস্টমারি ওয়েতে যেটা করি সেটা হচ্ছে এই
যেখানে যেখানে আসলে লেন্থ লোডিং এর চেঞ্জ আছে সেখান থেকে x1 x2 x3 এভাবে এক্সপ্রেস করি আর কি, ঠিক আছে। এটা তুমি এই যে এটা রাইট সাপোর্ট থেকে x3 নিয়েছে, দেখো ডিরেকশনটা দেখো, তুমি এই সি পয়েন্ট থেকে আসলে এই রাইট ওয়ার্ড ডিরেকশনে x3 নিতে পারতে। সো এভাবেও আমরা নিতে পারতাম। আর এমনও করা যায় যে জাস্ট লেফট সাপোর্ট থেকে আমি আসলে এই x1 নিব সবগুলোই, x2 x3, বাট এইটা হচ্ছে এই এইটা হচ্ছে মোর কনভেনিয়েন্ট, এটা হলো মোর কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট। তো এটা এই মোমেন্ট ফাংশন আসলে ডাবল ইন্টিগ্রেশন মেথডে যদি তোমরা ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে চাও সেটার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটাও মেকানিক্স অফ সলিডস 2 তে সম্ভবত তোমাদের পড়ানো হবে ডিফ্লেকশন ক্যালকুলেশন, ঠিক আছে। সো আমি এখানে আর আলোচনা করছি না, বাট আমরা যে ফাংশন গুলো ডেভেলপ করব সেটা এখানে দেখাতে চাই। তো প্রসিডিউরটা আমরা ফার্স্ট স্টেট করে যাব। ফার্স্ট হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন। সাপোর্ট রিঅ্যাকশন কিভাবে নির্ণয় করতে হবে? ডিটারমিন দ্য সাপোর্ট রিঅ্যাকশনস অন দ্য বিম এন্ড রিজলভ অল দ্য এক্সটার্নাল ফোর্সেস ইনটু কম্পোনেন্টস অ্যাক্টিং পারপেন্ডিকুলার এন্ড প্যারালাল টু দ্য বিমস অ্যাক্সিস। শেয়ার এন্ড মোমেন্ট ফাংশনস। তো শেয়ার এন্ড মোমেন্ট ফাংশন এখন যদি লিখতে চাই কিভাবে লিখবো আমরা এক্সাম্পলও দেখবো, স্টেপগুলো একটু বলে যাই। স্পেসিফাই সেপারেট কোঅর্ডিনেটস এক্স এন্ড অ্যাসোসিয়েটেড অরিজিনস এক্সটেন্ডেড ইনটু রিজিয়নস অফ দ্য বিমস বিটুইন কনসেন্ট্রেটেড ফোর্সেস এন্ড অর কাপল মোমেন্টস or where there is a discontinuity of distributed loading। মানে এই যে x1 x2 x3 যে দেখাবো কোথায় কোথায়, যেমন এই যে এইটুকু রিজিয়নের ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাহলে এটার সাধারণত আমরা লেফট সেকশন থেকে নিতেই অভ্যস্ত। তাহলে এইটা হবে আমার অরিজিন, এটা হবে অরিজিন, সেখান থেকে আমি এক্সটা নিয়ে নিলাম, ঠিক আছে। এতটুকুর জন্য আমার হচ্ছে x1। আবার এখানে একটা লোড এসে শেষ হয়ে গেছে, তাহলে এখান থেকে x2 শুরু করব, তাহলে x2 এর অরিজিন হচ্ছে এখানে। x2 শুরু করব কোন পর্যন্ত? যতক্ষণ না এই একই ধরনের লোডিং আছে, মানে এখানে কোনো লোড নাই, মানে সি পর্যন্ত। সি থেকে আবার যেহেতু একটা লোডিং এর চেঞ্জ আসছে, তাহলে সি থেকে আবার একটা x3 নিব এবং সেটা কন্টিনিউ করবে এই যতক্ষণ আরেকটা লোড আসছে। আরেকটা লোড কোথা থেকে আসলো? এই যে ডি পয়েন্টের রিয়াকশন, তার মানে সি থেকে ডি পর্যন্ত x3 আমি ইউজ করতে পারবো, সেটাই এখানে বলা হচ্ছে। পরের স্টেপে গিয়ে আমরা সেকশন দ্য বিম পারপেন্ডিকুলার টু ইটস অ্যাক্সিস এট ইচ ডিস্টেন্স x from the free body diagram of one of the segments determine the unknown of the segments determine the unknowns b and m at the cut section as functions of x. On the free body diagram, b and m should be shown acting in their positive directions in accordance with the sign convention given in figure 1. So আমরা সেকশন নিয়ে ফেলবো এরপরে কোথায় কোথায়। এই যে যে x1 নিলাম, তাহলে x1 এর মাঝে যে কোনো একটা সেকশন নিব, অনুরূপভাবে x2 যেটা নিলাম সেটার মাঝে একটা সেকশন নিব, x3 এর মাঝে আরেকটা সেকশন নিব। তাহলে আমাকে তিনটা সেকশন নিতে হবে আসলে মোমেন্ট ইকুয়েশন ডেভেলপ করার জন্য, শেয়ার ইকুয়েশন ডেভেলপ করার জন্য। v is obtained by summing the vertical forces and m is obtained by taking the moment at the point is located at the cut section. The results can be checked by noting that dm over dx is equal to b and dv over dx equal to w, where w is the positive, w is positive when it acts upward and away from the beam. These relationships are developed in section 2. এই যে দুইটা ইকুয়েশন, এটা আসলে আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য, আর এই দুইটা আমরা আসলে ভেরিফাই করব। এটা আসলে দেখো নোটেশন, মানে অ্যানোটেশনটা যেটা মিনিং আর কি, সেটা হচ্ছে dm ওভার dx, তার মানে x এর রেসপেক্টে মোমেন্টের ভেরিয়েশন, এটাকে আমরা বলি রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট। এটা হচ্ছে দেখো কোন একটা সেকশনে রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু ওই সেকশনের যে শিয়ার ফোর্স আছে তার সমান। আর রেট অফ চেঞ্জ অফ শিয়ার ফোর্স এটা হচ্ছে ওই সেকশনের যে লোড আছে, লোড ম্যাগনিটিউড আছে তার সমান। এর ডব্লিউ হচ্ছে পজিটিভ নিব কখন? যদি আপওয়ার্ড ডিরেকশনে ডব্লিউ কাজ করে, আর ডব্লিউ যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে তাহলে এখানে ডব্লিউ হবে ডাউনওয়ার্ড আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে চেক করার জন্য, বাট আমরা এই ইকুয়েশন গুলো ভেরিফাই করব, প্রুফ করব, এবং এটা ইকুয়েশন এইটা ইউজ করেও আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে পারি সেগুলোও দেখবো নেক্সট ক্লাসে। তো আমরা এখানে সিম্পল একটা সিম্পলি সাপোর্টেড বিমের এক্সাম্পল দেখতে চাই। Draw the shear and moment diagrams for the beam shown in figure 6.4a. আসলে এখানে আমরা ডায়াগ্রাম অঙ্কন করব আবার ফাংশন ডেভেলপ করার মাধ্যমে। তো দেখো সেটা কিভাবে করা সম্ভব। ফার্স্ট কি করতে হবে? সাপোর্ট রিঅ্যাকশন নির্ণয় করো। সাপোর্ট রিঅ্যাকশনস আর শোন ইন ফিগার 6.4c। কিভাবে করা যায়?
এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, ফিগারটা হয়তো ক্লিয়ার না। এই লেফট সাপোর্ট এটা একটা পিন, আর রাইট সাপোর্ট এটা হচ্ছে একটা রোলার। তাহলে এখানে আর ওয়ান আছে, আবার এখানে একটা হরাইজন্টাল রিয়াকশন এক্স আছে যার ম্যাগনিটিউড আসলে 0 হবে, আর রাইট সাপোর্ট এখানে আর টু আছে। তো এটার ম্যাগনিটিউড কত হবে? দেখো এর উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, মানে রেক্টেঙ্গুলার লোড। তাহলে আর ওয়ান ইকুয়াল টু আর টু হবে, এবং ম্যাগনিটিউড হবে ডব্লিউ টাইমস হচ্ছে লেন্থ ডিভাইডেড বাই টু। অনুরূপভাবে আর টু হবে কিন্তু ডব্লিউ এল ডিভাইডেড বাই টু। ঠিক আছে? তো এখানে দেখো লোড থ্রু আউট ইটস স্প্যান কিন্তু এক ধরনের লোড। তাহলে আমাকে জাস্ট এটার শেয়ার এবং মোমেন্ট নির্ণয় করার জন্য জাস্ট একটা সেকশন বরাবর কাটলেই হবে, এবং আমি জাস্ট লেফট সাপোর্ট থেকে আমার এক্স ডিস্টেন্স লোকেট করব এইভাবে। যেহেতু একটাই, এজন্য আমি এক্স নিলাম। একাধিক থাকলে এক্স ওয়ান এক্স টু নিতে পারতাম। তো কিভাবে আমি তাহলে এই সেকশনে এখন আমি মোমেন্ট নির্ণয় করব? তো সেরকম একটা সেকশনই দেখো এই যে ফিগার বি তে দেখানো হয়েছে এখানে। ঠিক আছে? এই ফিগার বি তে লেফট সাপোর্টে এ পয়েন্টে দেখো রিয়াকশন হচ্ছে ডব্লিউ এল বাই টু, আর এইটার উপরে যে ডিস্ট্রিবিউটেড লোড, এই ডিসটেন্সটা হচ্ছে এক্স, আর এটার ম্যাগনিটিউড তো আমি জানি ডব্লিউ। তো সেই ডব্লিউ কে আমি এই যে লোড দ্বারা যদি রিপ্লেস করতে চাই, কি হবে? ডব্লিউ টাইমস তার লেন্থ এক্স, এই যে এটা হচ্ছে ডব্লিউ এক্স আর কি, এই পি ম্যাগনিটিউড। এবং এটা কাজ করবে এই যে রাইট এই ফেস থেকে এক্স বাই টু ডিস্টেন্সে, অনুরূপ ভাবে এই লেফট ফেস থেকে ওইটা ডিস্টেন্স হবে এক্স বাই টু। আর এই কাট পয়েন্টে পজিটিভ শিয়ার দেখাবো, লেফট সেকশন যেহেতু কনসিডার করছি, তাহলে শিয়ার ফোর্স দেখাবো ডাউনওয়ার্ড, আর বেন্ডিং মোমেন্ট দেখাবো অ্যান্টি ক্লকওয়াইজ। দেখাইলাম। এখন আমি ফাংশন ডেভেলপ করব। তাহলে কি করতে হবে? এই যে পয়েন্টে কাট করছি সেখানে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করব, আর এই পয়েন্টেই মোমেন্টের ইকুইলিব্রিয়াম করব। তো ফার্স্ট আমরা দেখো ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম লিখলাম এবং ধরলাম আপওয়ার্ড ফোর্স পজিটিভ। তাহলে এই সেকশনে যে লেফট সাপোর্টের রিয়াকশন ডব্লিউ এল বাই টু, এটা কাজ করছে আপওয়ার্ড ডিরেকশন, এই জন্য এটা পজিটিভ। আর এই যে ডব্লিউ এক্স যে ফোর্সটা ডিস্ট্রিবিউটেড লোডের ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেটেড ফোর্স, সেটা কাজ করতেছে ডাউনওয়ার্ড, এই জন্য নেগেটিভ। আর শিয়ার ফোর্স ভি, সেটা কাজ করতেছে ডাউনওয়ার্ড, তাহলে এটা হলো নেগেটিভ। তাহলে এখান থেকে আমি ভি ভি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি দেখো ডব্লিউ টাইমস, যেটা লেখা বোঝা যাচ্ছে কিনা আমি লিখি, ডব্লিউ টাইমস এল বাই টু মাইনাস হচ্ছে এক্স। এটা হলো শিয়ারের ইকুয়েশন। তো তুমি এখন দেখো টোটাল লেন্থ এল তুমি হয়তো জানো। এল যদি জানি, ফর এক্সাম্পল এল হচ্ছে 20 ফিট ধরো, আর এক্স যদি আমি এখন প্রতি 1 ফিট পর পর নেই, বা প্রতি 0.14 ফিট পর পর নেই, আর ডব্লিউ এর ম্যাগনিটিউড আমি জানি, যদি ডব্লিউ ফর এক্সাম্পল যদি 2 কিপ পার ফিট হয়, তাহলে আমি প্রতি 1 ফিট লেন্থে এটার মোমেন্ট শেয়ার ফোর্স কত আমি ক্যালকুলেট কিন্তু করে ফেলতে পারবো। আমি এটা তোমাদের এক্সেলও করে দেখাবো যদি সময় পারমিট করে। আর মোমেন্ট অনুরূপ ভাবে এই পয়েন্টে মোমেন্ট নিলাম, এবং দেখো ডব্লিউ এল বাই টু এই যে রিয়াকশনটা সেটা দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এই পয়েন্টের রেসপেক্টে, সেই জন্য নেগেটিভ। আর এই যে এই পয়েন্ট লোড যেটা, সেটা দিচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, সরি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এই জন্য পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ নেওয়া হয়েছে, আর এখানকার এম হচ্ছে পজিটিভ। তো আমি এইভাবে মোমেন্টের ইকুয়েশনও পেয়ে গেলাম। এম পেয়ে গেছি হচ্ছে ডব্লিউ বাই টু এল এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে? তো এখন এটা ডায়াগ্রাম আমি কিভাবে অঙ্কন করব? এরা যে এই ডায়াগ্রামটা অঙ্কন করে ফেললো, কি করতে হবে আমাকে? জাস্ট এক্স এর মান তুমি এখানে ইনপুট করো শেয়ারের ইকুয়েশনে, আর মোমেন্টের ইকুয়েশনে এখানে এক্স ইকুয়াল টু 1 ফিট 2 ফিট 3 ফিট এভাবে নাও। যদি এল এর ম্যাগনিটিউড জানা থাকে, তাহলে তুমি যদি প্লট করো এইভাবে ডায়াগ্রাম পাবে। আমি তোমাদেরকে একটু অঙ্কন করেও দেখাতে চাই। যদি আমরা এক্সেল এ যাই, মাইক্রোসফট এক্সেল ওপেন করে দেখানো যাক। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ওই যে ডিস্টেন্স এক্স, ঠিক আছে? তারপরে আমরা ইকুয়েশন লিখবো হচ্ছে শিয়ার ফোর্সের, আর তারপরে লিখবো মোমেন্ট ইকুয়েশন এম। আমি প্রতি 1 ফিট পর পর নিচ্ছি। টোটাল ধরো আমার 20 ফিট পর্যন্ত নিব, ধরে নিলাম যে এই বিমের স্প্যান হচ্ছে 20 ফিট পর্যন্ত। ঠিক আছে? তাহলে শিয়ারের ইকুয়েশন কত আসছে? শিয়ারের ইকুয়েশন আসছে হলো শিয়ার ইকুয়াল টু, আমরা দেখে নেই, এক্সকিউজ মি, শিয়ারের ইকুয়েশন আসছে হলো ডব্লিউ এল বাই টু মাইনাস এক্স। এখানে আমরা লিখবো, আচ্ছা আমি আসলে সরি এক্সকিউজ মি, আমাদের এখানে ডব্লিউ ইকুয়াল টু কত? আমরা ডব্লিউ ইকুয়াল টু ধরে নেই, এটা হচ্ছে 2 কিপ পার ফিট। ঠিক আছে? আমি এখানে কিপ পার ফিট ও ইউনিট এইভাবে দিলাম। অনুরূপ ভাবে ডব্লিউ এরপরে টোটাল লেন্থ এল ধরলাম আমি হচ্ছে
20 ফিট। ওকে, আর আর কিছু কি লাগবে? লাগবে না। তাহলে এখানে আমি এখন ইকুয়েশনটা লিখতে পারবো। দেখো, শিয়ারের ইকুয়েশন হচ্ছে W টাইমস L/2 মাইনাস এক্স। তো এখানে আমি লিখলাম, সেটা হচ্ছে W হচ্ছে কত? এই যে এই সেল, টাইমস হচ্ছে ব্র্যাকেট L/2, L ডিভাইডেড বাই 2, আর মাইনাস হচ্ছে এক্স। তো এক্স আমার হচ্ছে যে এই ভ্যালুগুলা, কিন্তু তো এইভাবে আমি নিলাম। ও সরি, এখানে ডব্লিউটা আসলে ওই এইচ এইচ G3 যেটা, এটা হবে এইটা। সো এইভাবে আমি দেখো শেয়ার ফোর্স ক্যালকুলেশন করে ফেলতে পারলাম। তো আমার মনে হয় এটা আসলে 0 দিয়ে শুরু করা উচিত। সাপোর্টেও তোমাকে ক্যালকুলেট করতে হবে। আমরা এটা 0 দিয়ে শুরু করি, ঠিক আছে? তাহলে এটার ইকুয়েশন, এটা এই 0 দিয়ে আসবে। আর বেন্ডিং মোমেন্ট ওই পয়েন্ট আমার ইকুয়েশন কত আসলো, আমি সেখানে এখানে এই ইকুয়েশনটা লিখে ফেলতে চাই। বেন্ডিং মোমেন্ট আসছে আমার W/2 Lx মাইনাস এক্স স্কোয়ার। W/2 Lx মাইনাস এক্স স্কোয়ার। W হচ্ছে এইটা, বাই হচ্ছে 2, টাইমস হচ্ছে Lx, এটা হচ্ছে লেন্থ। এটাকে অবশ্য আমাকে লক করে দিতে হবে। আহ, এই যে ডলার সাইন দিয়ে আসলে লক করা যায়, কিবোর্ডে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পেয়েছি। এই যে এইভাবে আসলে এটা লক করে দিতে হবে, ডলার সাইন দিয়ে লক করে দিতে হবে। ডব্লু ইকুয়েশন কত কত ছিল? W/2 Lx মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে Lx, টাইমস হচ্ছে এক্স নিব হলো আমার, এই যে এটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স এর স্কোয়ার। তো এটা পাওয়ার করে দিতে পারো, অথবা জাস্ট দুইবার গুণ করতে পারো। ডব্লু, এটাকে আমি আসলে লক করে দিতে চাই। ডিভাইডেড বাই 2, টাইমস হচ্ছে Lx। এল হচ্ছে আমার এই যে এইটা, সেটাকেও আমি লক করে দিব। এটা একটা কমান্ড দিয়েই লক করা যায়, আমি ভুলে গেছি, যে জন্য আসলে আহ, আমাকে টাইপ করে করে করতে হচ্ছে। Lx, এক্স এর ভ্যালু হচ্ছে এইটা, মাইনাস হচ্ছে এক্স এর স্কোয়ার। তাহলে এইটা টাইমস এটা। তো এভাবে আমরা মোমেন্টও ক্যালকুলেট করে ফেললাম। এখানেও আমাকে অবশ্য লক করতে হবে। এই যে H/2 যেটা, সেটা হচ্ছে লক করে দিব আমি এখানে, ঠিক আছে? এটা হচ্ছে লক করে দিতে হবে। লক করে দিব মানে সবসময় এই এই ভ্যালুটাই সে কাউন্ট করবে। অনুরূপভাবে H/3 যেটা, H3 যেটা, সেটাও আমাকে লক করতে হবে। সো এখানে আমরা এইভাবে ক্যালকুলেশন করি। এখন তুমি এটা আহ, এভাবে নিয়ে আসো, দেখো 24 পর্যন্ত এটার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ভ্যালুগুলো পেয়ে যাবে। এখন আমি জাস্ট এটা যদি যে প্লট করি, ইনসার্ট এক্স ওয়াই প্লট যদি করি তোমার, আহ, এটাই আমরা দেখি, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আমরা এটার নাম দিতে পারি SFD। এই এক্স অ্যাক্সিস বরাবর আমার চার্ট টাইটেল যদি যাও, এক্স অ্যাক্সিস বরাবর কি আছে? এটা হচ্ছে এক্স, ঠিক আছে? এক্স ইন ফিট। আর এই বরাবর আছে হচ্ছে শিয়ার ফোর্স, SF লিখলাম ইন কিপ। এরকম ভাবে আছে, দেখো শিয়ার ফোর্স ডায়াগ্রাম, তাহলে আমি পেয়ে যাব। অনুরূপ ভাবে জাস্ট আমি এই সেল, এই এক্স অ্যাক্সিস এর রেসপেক্টিভ বেন্ডিং মোমেন্ট যে ভেরিয়েশন, সেটা যদি প্লট করি, তাহলে এটাও আমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দিবে। তো সিম্পলি সাপোর্টেড বিমের জন্য এটা হচ্ছে আমার, আহ, এটা হলো BMD বলবো আমরা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। অবশ্যই এটা এক্স অ্যাক্সিস হচ্ছে এক্স ইন ফিট, আর এই বরাবর যদি নেই, তাহলে এটা হচ্ছে BM আমরা বলবো, আর ইউনিট হচ্ছে কি ফিট। তো এভাবে আমরা দেখো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পেয়ে যাচ্ছি। তো
দেখো এটার 0 0 লাইন যেটা সেটা কিন্তু এই যে এই বরাবর আছে, এই যে হচ্ছে 0 0 লাইন। তাহলে এখানে শেয়ার ফোর্সের সাপোর্টে শেয়ার ফোর্সের ম্যাগনিটিউড 20 কিপ, আর এই যে রাইট সাপোর্টেও তোমার শেয়ার ফোর্সের ম্যাগনিটিউড দেখো -20 কিপ, ঠিক আছে। আর সিম্পলি সাপোর্টেড স্ল্যাব বিমের জন্য একটা স্প্যান দেখো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়েছে মিড স্প্যানে এবং তার ভ্যালু হচ্ছে 100। আমরা এই যে এখানে লোকেটও করতে পারবো দেখো পয়েন্টগুলো। সো এভাবে আমি যদি এখানে 1 ফিট পর পর নিয়েছি, তুমি হাফ ফিট পর পর নাও অথবা 2 ফিট পর পর নাও, তাহলে এই যে দেখো এই দুইটা পয়েন্টের মাঝে কিন্তু একটা স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করেছে। যদি আমি আরো বেশি পয়েন্ট নিতে পারতাম এই কার্ভটা আরো স্মুথ হতো। তো এভাবে কম পয়েন্ট নিবা না বেশি পয়েন্ট নিবা সেটা তোমার ব্যাপার, বাট ইকুয়েশনের মাধ্যমে দেখো আমরা খুব সহজেই কিন্তু এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে ফেলতে পারি। তো তাহলে এখানে তুমি যদি ভ্যারি করাও এক্স শেয়ার ফোর্সের ম্যাগনিটিউড এই যে পেয়ে গেছি V equal to WL/2 minus X, আমি L এর মানও জানি না W এর মানও জানি না, কিন্তু X এর ভ্যালু মিড স্প্যানে গিয়ে আমরা কত হতে পারে শেয়ার ফোর্সের মান সেটা যদি দেখতে চাই ফর এক্সাম্পল, তাহলে মিড স্প্যানে X equal to হচ্ছে L/2। তো এখানে যদি X এর জায়গায় L/2 বসাই, এটা কেটে কেটে আলটিমেটলি কি হয় 0, মিড স্প্যানে শেয়ার ফোর্স 0। তাহলে আমি জানি সাপোর্টে কত হবে, লেফট সাপোর্টে শেয়ার ফোর্স হবে এক্স এর ভ্যালু হবে তখন 0। তাহলে লেফট সাপোর্টে শেয়ার ফোর্স হবে দেখো W টাইমস L/2। তাহলে এই যে সেই ম্যাগনিটিউডটাও এখানে আমি যদি এতটুকু ধরি মিড পয়েন্টে 0, তাহলে দুইটা পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে X ইকুয়াল টু যখন L, তখন শেয়ার ফোর্স কত হয় W L/2 মাইনাস L, তার মানে দেখো -WL/2 হচ্ছে। তো এই জন্য এই যে 0 0 অরিজিন লাইন যেটা সেটা নিচের দিকে এখানে WL/2 নেগেটিভ, এটা নিচের দিকে দেখানো আছে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম। আমি জাস্ট এই তিনটা পয়েন্ট যদি কানেক্ট করি স্ট্রেট লাইন দিয়ে, এখন কথা হচ্ছে আমি কি স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করব নাকি কার্ভ লাইন দিয়ে কানেক্ট করব সেগুলো নেক্সট ক্লাসে শিখবো। আপাতত জাস্ট এই দুইটা পয়েন্টের মাঝে, যে কোনো দুইটা পয়েন্টের মাঝে আমরা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করার চেষ্টা করব। তো এখানে দেখো আমি যদি এই তিনটা পয়েন্ট না নিয়ে এর মাঝখানে প্রতি ফিট লেন্থে কত কত হয় সেগুলা ক্যালকুলেট করে এরকম আমরা যেটা এক্সেল ফাইলে দেখলাম সেভাবে করি, তাহলে আমি দুইটা পয়েন্টকে স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করলেও এটার অ্যাকচুয়াল যে কার্ভ সেটা কিন্তু চলে আসবে। অনুরূপভাবে বেন্ডিং মোমেন্ট তুমি সাপোর্টে ক্যালকুলেশন করে দেখো, এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু 0 বসাও, এক্স এর ভ্যালু 0 বসালে দেখো বেন্ডিং মোমেন্ট 0 আসে। আবার এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু L যখন বসাবা, তার মানে রাইট সাপোর্টে এক্স এর ভ্যালু যখন L বসাবা তখন দেখো তাও কিন্তু এটা 0 আসে। তার মানে দুই সাপোর্টের আমি বেন্ডিং মোমেন্ট 0 0 পেয়ে যাচ্ছি। আর এক্স এর ভ্যালু L/2 বসাও এই ইকুয়েশনেই, এক্স এর ভ্যালু L/2 মানে মিড স্প্যানে বেন্ডিং মোমেন্ট কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে W/2 টাইমস হচ্ছে L টাইমস L/2 মাইনাস L/2 তার স্কয়ার করলে L²/4 হবে। তো আলটিমেটলি L²/2 L²/4 WL²/8 থাকে দেখো এখানে। সো এখানে এটাই দেখানো হয়েছে। সো কিভাবে আসলে এটা ক্যালকুলেট করা হয় এবং কন্টিনিউ করা হয় আমি এক্সেলও তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আমার মনে হয় বুঝতে পেরেছো। এখানে আসলে ভ্যালু না পুট করেই জাস্ট কয়েকটা পয়েন্ট দিয়ে কানেক্ট করে করা হয়েছে। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে তুমি এই তিনটা পয়েন্ট পেলে মাত্র, তো আমি কি এটাকে এইভাবে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিব? কানেক্ট করে দিলে কিন্তু আসলে অ্যাকচুয়াল ট্রু কার্ভটা পাবে না। সো সেক্ষেত্রে কি করতে হবে, এরকম খুব অল্প ডিস্টেন্সে তোমাকে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে হবে। করার পরে এই দুইটা, যেহেতু এই দুইটা কাছাকাছি, তাদেরকে এখন স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করো, তাহলে দেখো ট্রু কার্ভ যেটা যেখানে কার্ভ সেটা চলে আসবে, ঠিক আছে। সো এই জন্যই আসলে বেশি সংখ্যক পয়েন্ট নিতে হবে, বাট আমরা কম সংখ্যক পয়েন্ট নিয়েও নেক্সট ক্লাসে শিখবো কিভাবে আসলে এই ট্রু কার্ভই শেয়ার ফোর্সের জন্য এবং বেন্ডিং মোমেন্টের জন্য পাওয়া যায়, সেটা আমরা দেখবো। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। অ্যাটেন্ডেন্স আমি জুম রেকর্ড থেকে নিয়ে নিব আর কি, ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন থাকলে শর্টলি করতে পারো। স্যার নেক্সট ক্লাসে সময় হয়ে গেছে স্যার, স্যার কল নেক্সট ক্লাস দিচ্ছে। স্যার 10:40-এ শুরু করবো, আমি স্যারকে বলেছি। জি স্যার, ঠিক আছে।